তো মনে হয় যথেষ্ট পরিমাণ পার্টিসিপেন্ট আছে, আমি শুরু করে দিই তাহলে। Just give me a second. আপনাদের সাথে একটু গ্যাপ পড়ে গেছে, বেশ বোধহয় 2-1 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহের মতো বোধহয় হয়ে গেছে আমাদের লাস্ট ক্লাসে। জি, আমাকে শোনা যাচ্ছে তো? স্যার শোনা যাচ্ছে। ওয়ান্ডারফুল। আচ্ছা, জাস্ট একটু রিক্যাপ করি, খুব কুইক একটা রিক্যাপ যে আমরা লাস্ট কি আলোচনা করেছিলাম, আমাদের লাস্ট ডিসকাশন গুলা। সেটা হচ্ছে কি, আমরা লাস্ট আলোচনা করছিলাম, একটু রিমেম্বার, যে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি সেকেন্ড পার্ট আমরা আলোচনা করছিলাম, যেখানে আমরা বেসিক্যালি সিকিউরিটি পলিসি কি এবং পলিসি ওখানে আমরা আলোচনা করেছিলাম পলিসি, প্রসেস, স্ট্যান্ডার্ডস কি হয়, এবং সেই ক্ষেত্রে সাধারণত সিকিউরিটি পলিসি গুলোতে কি কি জিনিস থাকে, কেন থাকে, সেটা আলোচনা করেছিলাম। হচ্ছে কি অ্যাভেলেবিলিটি অবজেক্টিভস, কারণ এইটার উপরে বেস করে আমি বলেছিলাম খুব দুইটা ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করেছিলাম, যে আমি চেক করেছিলাম কিনা। আর সেটা হচ্ছে বিজনেস কন্টিনিউটি প্ল্যান আর ডিজাস্টার রিকভারি প্ল্যান। হ্যাঁ, যেখানে অ্যাভেলেবিলিটি আমরা বলেছিলাম যে এক একটা ইন্ডাস্ট্রির, এক একটা অর্গানাইজেশনের অ্যাভেলেবিলিটি সেন্সিটিভিটি ডিফারেন্ট থাকে, অনেক ক্ষেত্রে সিস্টেম টু সিস্টেমও এই সেন্সিটিভিটি ডিফারেন্ট থাকে। কোন একটা পার্টিকুলার সিস্টেম যেটা হয়তো একদম 24/7 অপারেট করতে হবে, আমি ব্যাংকের উদাহরণ দিয়েছিলাম, ইভেন উইদিন আ ব্যাংক একটা কোর ব্যাংকিং সিস্টেমের অ্যাভেলেবিলিটি আর একটা এটিএম কে যে ম্যানেজ করতেছে, বা এটিএম বুথ একটা, তার সেটাও তো একটা সিস্টেম, তার অ্যাভেলেবিলিটি অবজেক্টিভ উড নট বি সেম। দেখা যাবে একটা এটিএম বুথ যদি অফলাইনে থাকে ফর অ্যান আওয়ার, that will have an impact on the business, but not as deep as just compared to if we say যে কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা অথবা ব্যাংকের যে একটা ব্রাঞ্চ যদি কমপ্লিটলি অফলাইন হয়ে যায় ফর অ্যান আওয়ার। সো এইরকম ভাবে অ্যাভেলেবিলিটি অবজেক্টিভ গুলো ডিফারেন্ট হয়, যেখানে আমরা হাই অ্যাভেলেবিলিটি, কন্টিনিউয়াস অপারেশন, ডিজাস্টার রিকভারি তিনটা অ্যাভেলেবিলিটি অবজেক্টিভ আলোচনা করেছিলাম। আপনাদের যদি মানে এই পর্যন্ত জাস্ট বা যে কোনো সময় যদি কোনো কনফিউশন থাকে যে আগের আলোচনা থেকে কোনো কোশ্চেন অ্যারাইজ করতেছে, প্লিজ ডু আস্ক। এবং তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে টু ডিসকাস অন বিজনেস কন্টিনিউটি প্ল্যান। বিজনেস কন্টিনিউটি প্ল্যান ডিসকাশন করেছিলাম। আহ, সেখানে আমরা বলেছিলাম যে প্রথমেই যে বিজনেস কন্টিনিউটি প্ল্যানের ক্ষেত্রে আমাদের প্রথম আগে রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড রিস্কের প্রায়োরিটাইজেশন প্রয়োজন। কারণ বিজনেস কন্টিনিউটি প্ল্যান মানে হচ্ছে একটা ডিজাস্টার সিচুয়েশনে, ডিজাস্টারের কথা বলেছিলাম, কিছু হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, কিছু হচ্ছে ম্যানমেড ডিজাস্টার। তো ডিজাস্টারের সময় যে ইন্টারাপশন হয় বিজনেসের, এটা কিন্তু বিজনেস কন্টিনিউটি প্ল্যান, বাই দ্য ওয়ে, ইটস নট অ্যাবাউট অনলি আইটি সিস্টেমস। বিজনেস কন্টিনিউটি প্ল্যান আমরা ইভেন যে কোনো বিজনেস সিস্টেম, বিজনেস প্রসেসের বা বিজনেস ফ্যাসিলিটিরও করতে পারি। একটা সেলস আউটলেটেরও একটা বিসিপি থাকতে পারে, যে ইন কেস অফ ফ্লাড যদি সেলস আউটলেটটা ডুবে যায় বা সেলস আউটলেটটা এমন যে অ্যাক্সেসিবল থাকতেছে না, দেন ওই পার্টিকুলার সেলস আউটলেটের যে কাস্টমাররা, তাদেরকে আমি কোথায় রিডাইরেক্ট করবো, বা টেম্পোরারি আমি কিভাবে তাদের কাছে জিনিস পৌঁছে দিব বা তাদের অর্ডারটা কালেক্ট করবো। সেটাও হতে পারে যে ক্রিটিক্যাল বিজনেস যদি হয়, সেটা ক্রিটিক্যাল বিজনেস আইডেন্টিফাই করার পরে সেইটার জন্য বিজনেস কন্টিনিউটি প্ল্যান থাকতে পারে। সো ইটস নট স্পেসিফিক টু আইটি। যেমন অনেক কমপ্লায়েন্স আছে, আপনারা আই এম শিওর এই লেভেলে এসে ডেফিনেটলি ইউ আর অলরেডি এক্সপোজ টু, যে আমরা ইভেন ইনভেস্টমেন্ট সিকিউর করার জন্য বা একটা অর্গানাইজেশন কতটা রিস্কের ভিতরে আছে, তার রিস্ক আসলে লেভেলটা কতটুকু, এটা অ্যাসেস করার জন্য উই সামটাইমস চেক যে তাদের আসলে বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা ইন প্লেস আছে কিনা। হ্যাঁ, সো এইটা ইভেন বাইরে, যেমন আমেরিকা একটা ল আছে, আমি জানি না আপনারা জানেন কিনা, যে পাবলিকলি লিস্টেড যে কোনো কোম্পানির একটা পার্টিকুলার কমপ্লায়েন্স লাগে, যেটাকে বলে এসওএক্স, সার্ভেন্স অক্সি। এটা আমি শিওর না আপনারা শুনেছেন কিনা, অনেক হয়তো শুনে থাকতে পারে, সার্ভেন্স অক্সি। তো ওই জায়গায় এই ধরনের বিজনেস কন্টিনিউটি, ডিজাস্টার রিকভারি রিলেটেড এত রিজিড এবং এত ইন্টেন্স চেকলিস্ট আছে, যেটার কমপ্লায়েন্স এর জন্য পাবলিকলি লিস্টেড যে কোনো কোম্পানি আসলে প্রায় ইট টেকস আ লট অফ এফোর্ট এন্ড লট অফ ইনভেস্টমেন্ট ইন টার্মস অফ কমপ্লাইং টু দ্যাট। জাস্ট এটা কেন করে? জাস্ট ইনভেস্টরদের ইনভেস্টমেন্টে সিকিউর করার জন্য, যে একটা যদি ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, কোনো একটা ডিজাস্টার হয়, যাতে এই অর্গানাইজেশনটা সিগনিফিকেন্ট বিজনেস লসের মধ্যে না পড়ে যায়, রিস্কের মধ্যে না পড়ে যায়, ওইটাকে এনশিওর করার জন্য। সো এই দিক থেকে এই দিক থেকে বিজনেস কন্টিনিউটি প্ল্যানে আমরা প্রথমত, যেহেতু এটা একটা ইন্টেন্স প্ল্যান, বিজনেস কন্টিনিউটি প্ল্যানে মেনি কেসেস দেখা যায় কি
একদম যেই সিস্টেমটা আছে ওই সিস্টেম যদি ক্রিটিক্যাল হয়ে থাকে তার একটা রেপ্লিকা রাখা লাগে, একটা ব্যাকআপ রাখা লাগে। তার মানে কি, ইউ এন্ড আপ হ্যাভিং ডাবল ইনভেস্টমেন্ট ফর দ্য সেম অ্যাসেট। সো এইটা ইজ ভেরি এক্সপেন্সিভ ইন মেনি কেসেস। সো এই কারণে ইট ইজ রিকোয়ার্ড যে উই ফার্স্ট আইডেন্টিফাই যে ক্রিটিক্যাল অপারেশনস কোনটা, কোন কোন সিস্টেম গুলা, কোন কোন অ্যাপ্লিকেশন, কোন কোন ফ্যাসিলিটি অ্যাসেট অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল, ওইটা ছাড়া বিজনেস কন্টিনিউ করবে না। তাহলে ওইটাকে আগে আইডেন্টিফাই করা, যেটার জন্য আমরা রিস্ক অ্যাসেস করার একটা মেথড আলোচনা করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, যে প্রবাবিলিটি অফ হ্যাপেনিং এন্ড ইম্প্যাক্ট অফ হ্যাপেনিং, বা প্রবাবিলিটি অফ অকারেন্স এন্ড ইম্প্যাক্ট অফ অকারেন্স, দুইটার কম্বিনেশনে উই কেম আপ উইথ আ কাইন্ড অফ স্কোরিং সিস্টেম। ওই স্কোরিং দেখে আমরা হয়তো টপ 5, টপ 3 বা ওখান থেকে একটা জাজমেন্ট অ্যাপ্লাই করলাম যে দিজ আর রিয়েলি রিস্কি একটা পার্টিকুলার স্কোরের উপরে। সেই ক্ষেত্রে উই কনসিডার দোজ টু বি কাভার্ড আন্ডার বিজনেস কন্টিনিউটি প্ল্যান। বিজনেস কন্টিনিউটি প্ল্যানে আমরা ডিসকাস করেছি, আমি একটু ইলাবোরেট করে যাচ্ছি যদিও রিক্যাপ, কারণ ইলাবোরেট করে যাচ্ছি বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট, বিসিপি এন্ড ডিজাস্টার রিকভারি প্ল্যান। কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকলে আই থিঙ্ক বই থেকে পড়ে এবং ইভেন্চুয়ালি পরীক্ষার আগে প্রিপারেশন নিতে আপনাদের সুবিধা হবে। সো ওই জায়গায় আমরা প্রথমত যে স্টেপ গুলো আলোচনা করেছিলাম, রিস্ক এন্ড পটেনশিয়াল বিজনেস ইম্প্যাক্ট, অর্থাৎ অ্যাসেস করা রিস্ক গুলাকে, তার ইম্প্যাক্ট সহ। দেন হচ্ছে কি ইফেক্টিভ রেসপন্স প্ল্যান করা, তো কোনোটার ক্ষেত্রে হ্যাভিং আ এক্সাক্ট ব্যাকআপ উইল বি আ রেসপন্স, কোনোটার ক্ষেত্রে having not an exact backup, maybe a lower capacity backup would be a response. Maybe an ad hoc arrangement, যে আমার যদি 4টা সিস্টেম থেকে থাকে critically identified, maybe আমি এই ধরনের ডিজাস্টার সিচুয়েশনে I will want 2 backups to be there covering all the 4 applications, maybe সিস্টেম একটু স্লোয়ার চলবে। একসাথে হয়তো আমার যে 5,500 ইউজার সবাই ইউজ করতে পারবে না, মেবি ডিজাস্টার সিচুয়েশনে উইল এন্ড আপ হ্যাভিং 1000 ইউজারের ক্যাপাসিটি, এবং উইল গিভ আ নোটিস, উইল পার্ট অফ দ্য বিজনেস কন্টিনিউটি প্ল্যান উইল গিভ আ নোটিস যে যখন ডিজাস্টার সিচুয়েশন হবে তখন নট অল দ্য ইউজার্স উইল বি ইউজিং দ্য সিস্টেম, রাদার দোজ হুজ জব ইজ অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল টু কন্টিনিউ দ্য বিজনেস, সেরকম আইডেন্টিফাইড 1000 ইউজার ইউজ করবে। সো ইট নট নেসেসারিলি উইল অলওয়েজ বি মিটিগেশন, সবসময় যে রেসপন্স বা মিটিগেশন সবসময় যে একদম ইকুয়ালি আরেকটা সিস্টেম হবে, নট নেসেসারি। ইট ক্যান বি a lower capacity system, it can be alternatives, it can be a way around, there can be many kind of responses একটা বিজনেস কন্টিনিউটি প্ল্যানের ভিতরে এই রিস্ক গুলার রেসপন্স। দেন হচ্ছে গিয়ে রোলস এন্ড রেসপন্সিবিলিটিস ডিফাইন করে রাখতে হবে। আমি উদাহরণ দিয়েছিলাম যে একটা ফায়ার ড্রিলের উদাহরণ দিয়েছিলাম, ইফ ইউ রিমেম্বার, যে কে দরজা ধরে রাখবে, ফায়ার এসকেপটা কে ধরে রাখবে, কে ফায়ার এক্সটিংগুইশার নিবে, ফার্স্ট দায়িত্ব কার, সেকেন্ড দায়িত্ব কার, সবাই ছোটাছুটি করলে হবে না। ওই ইনডিসিপ্লিন যদি থাকে ডিজাস্টারের সময়, তাহলে আসলে ইট উইল এন্ড আপ ইন আ ম্যাসাকার, ইট উইল এন্ড আপ হ্যাভিং আ লার্জার ইম্প্যাক্ট। কিন্তু প্ল্যানের পারপাসটি হচ্ছে কি, যাতে ইম্প্যাক্টটা মিনিমাইজ করা হয়, যে কারণে দেয়ার হ্যাজ টু বি সাম ডিসিপ্লিন। সো রোলস এন্ড রেসপন্সিবিলিটিস উইল বি ডিফাইন্ড, যে এক্স্যাক্টলি কোন সিস্টেমে, এই যে আমি বললাম যে 5,000 ইউজার থেকে 1,000 ইউজার হবে। So who will be ensuring that at different areas, different locations, different departments? So that will be identified বিজনেস কন্টিনিউটি প্ল্যানের পার্ট হিসেবে। যদি ওই লোকের চেঞ্জ হয়ে যায়, পজিশন চেঞ্জ হয়ে যায় বা ট্রান্সফার হয়ে যায়, বা কেউ যদি চাকরি ছেড়ে চলবে, the business continuity plan has to be updated with that. So all the roles and responsibilities will be predefined in the plan. So everyone knows exactly in a disaster situation how to get on to this plan. There is a communication when we have the plan in place, এটা যদি শেলফে পড়ে থাকে, কমিউনিকেটেড না হয়, প্র্যাকটিস না হয়, প্রত্যেকের ভিতরে যদি একদম এমবেডেড না হয়, then this plan will fail. ডিজাস্টারের সময় testing and training, just like fire drills, it has to be tested, it has to be always tested, and people have to be trained to make sure that they understand their role, they understand their responsibilities, and exactly they understand the steps how to execute the business continuity plan in times of disaster. So এইটা হচ্ছে বিজনেস কন্টিনিউটি প্ল্যান, যার মেজর কম্পোনেন্ট গুলা এবং মেজর কনসার্ন গুলা হচ্ছে কি আমরা যেটা আলোচনা করলাম। সো এটা আমরা গতদিনও আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, জাস্ট আমি একটু কুইক রিক্যাপ দিয়ে গেলাম। এনি কোশ্চেন সো ফার? গুড, লেটস প্রসিড টু ডিজাস্টার রিকভারি প্ল্যান। সো বিজনেস কন্টিনিউটি প্ল্যানের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে একদম ক্রিটিক্যাল অপারেশন কন্টিনিউড রাখার জন্য ইন দ্য টাইম অফ ডিজাস্টার, যখন ডিজাস্টার হচ্ছে, এখনো চলছে, যদি ইটস এ পলিটিক্যাল আনরেস্ট নট অ্যালাউইং এনিওয়ান টু মুভ ইনটু পার্টিকুলার লোকেশন, তখনও চলছে, ওই অবস্থায় ওই লোকগুলোর মুভমেন্ট ছাড়া কি করে কন্টিনিউ রাখা যায় সিস্টেম, সে আইটির লোকই হতে পারে,
বাট সিস্টেম কিভাবে কন্টিনিউ, তার মানে রিমোট অ্যাক্সেস থাকতে হবে। সো দ্যাট ক্যান বি আ রেসপন্স টু আ ডিজাস্টার সিচুয়েশন, বিসিপির পার্টিসিপেট হতে পারে। তো ওইটা হচ্ছে গিয়ে ডিউরিং দ্য ডিজাস্টার কি করে ক্রিটিক্যাল পার্ট অফ দ্য অপারেশনস কন্টিনিউ রাখা যায়, দ্যাট ওয়াজ বিজনেস কন্টিনিউ প্ল্যান। নাও ডিআরপি ইজ ডিজাস্টার হয়েছে, we ran on a very skeleton modality, like we ran only the critical components of the business. Now the disaster is over. How do we get back to business as usual? How do we recover from the losses occurred? It's not financial loss, from the losses বলতে যে অ্যাক্টিভিটি গুলো আছে, 5,000 ইউজারের কাজ বন্ধ করে আমি 1,000 ইউজার দিয়ে কাজ করিয়েছি। 4,000 ইউজারের কাজ একটা অর্গানাইজেশনে ক্যান নট বি জাস্ট শো, it cannot be যে এটা একদমই আনইম্পর্টেন্ট, মেবি ইটস নট ক্রিটিক্যাল বাট ইটস নট আনইম্পর্টেন্ট। সো ওই 4,000 লোকের কাজ যে পেন্ডিং ছিল, হাউ ডু উই রিকভার দ্যাট আফটার দ্য ডিজাস্টার, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। সো এই জিনিসটা হচ্ছে পোস্ট ডিজাস্টার রিকভারি প্ল্যান, অর্থাৎ পোস্ট ডিজাস্টার, ডিজাস্টার যখন চলে গেল, পোস্ট ডিজাস্টার কি করে আমি এসে রিকভারি করবো সেইটা প্রিপেয়ারনেস হচ্ছে কি ডিজাস্টার রিকভারি প্ল্যান। সো বিসিপি আর ডিআরপির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে কি, একটা হচ্ছে কি ডিউরিং ডিজাস্টার হাউ ডু উই কন্টিনিউ দ্য বিজনেস at least the critical part of the operation, and DRP হচ্ছে কি disaster recovery plan হচ্ছে কি how do we recover to business as usual post a disaster, when during the disaster it is assumed that not all my operations, not all my systems were running, not all the data that required to be updated in the system was updated. So এই ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যে তাহলে কিভাবে করে এই ডিজাস্টার রিকভারি প্ল্যানটা এক্সিকিউট করা, what are the phases, what are the steps? Basically it starts with again like BCP, business continuity plan এর মধ্যে by identifying and assessing disaster risks, again যে কোনটা কোনটা আসলে ইম্প্যাক্টেড হবে। সো এই রিস্কটা অ্যাসেস করাটা কেন ইম্পর্টেন্ট, অনেক সময় জাস্ট আমাদের যেটা হয় যে we become judgmental in terms of understanding or acknowledging the level of risk a particular asset is in। যেমন আমরা অ্যাসেট বা অ্যাক্টিভিটি বা যে কোনো কিছু বলতে পারি, আমি উদাহরণ দিয়েছিলাম বোধহয় যে পাখায় চড়া রিস্কি না একটা প্লেনে চড়া রিস্কি। একটা প্লেন ক্র্যাশ করলে if there are 250 passengers, it's more likely that all the 250 passengers will die, so it's very fatal, high risk মনে হচ্ছে। আর একটা পাঠাওতে চড়া অ্যাক্সিডেন্ট হলে একটা তো হাত বা পা ভেঙে যেতে পারে, ছিলে যেতে পারে, তো এরকম হতে পারে, ফ্যাটাল হতে পারে, বাট সংখ্যায় কম, তাই না? সো ইফ উই নিড টু অ্যাড্রেস যে ওকে আমি কোনটা আসলে কোনটার জন্য মিটিগেশন স্ট্র্যাটেজি তৈরি করবো, দেন উইল হ্যাভ টু অ্যাসেস দ্য রিস্ক। যেমন হচ্ছে প্লেনে ওঠার সময় কেউ ডেফিনেটলি হেলমেট পরে বা এমন জ্যাকেট পরে ওঠে না, সে লাইফ জ্যাকেট যখন পরে সে ইয়েতে প্লেনে ওঠার সময় কেউ লাইফ জ্যাকেট এবং সে বুলেট প্রুফ জিনিসের মতো যে ধাক্কা লাগলো শরীরে যাতে এরকম ইয়ে না হয়, আগুন লাগলো যাতে বডিতে গরম না। প্লেন যদি এতই রিস্কি হয় তাহলে তো ওখানে গিয়ার্স থাকার কথা ছিল প্রত্যেক প্যাসেঞ্জার, একদম হেলমেট টেলমেট পরে গ্যাস মাস্ক পরে প্লেনে ওঠা উচিত সেক্ষেত্রে। বাট ওয়াই ডোন্ট উই ডু দ্যাট? That would have been a mitigation strategy, but why don't we do that? Because we have assessed the risk. মোটরসাইকেলে চড়তে গেলে হেলমেট মাস্ক পরতে হবে, বিকজ probability of happening times বা ফাংশন impact of happening প্লেনের অ্যাক্সিডেন্টের যদি একটা অ্যাক্সিডেন্ট হয় probably impact is very high, 10 out of 10 বা 100 out of 100. The probability of happening would be say 10 million, 1 out of 10 million, or 1 million maybe, 1 out of 1 million, in fact 10 million এর মতো আমার এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স জানা নাই। হ্যাঁ, কারণ প্রতিদিন যে পরিমাণ ফ্লাইট ইয়ে হয় আমরা অ্যাক্সিডেন্টের কথা 6 মাসে একবার শুনি। সো it would be 10 million or more যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, সো ইটস 0.00000 সামথিং 1 হবে। আর মোটরসাইকেলে যদি কথা বলি তাহলে প্রতি 100টা জার্নিতে বা 1,000টা জার্নিতে we may have একটা অ্যাক্সিডেন্ট, দুইটা অ্যাক্সিডেন্ট, তিনটা অ্যাক্সিডেন্ট হতে পারে প্রতি 1,000টা জার্নিতে। সো ওই জায়গায় দেখা যাবে যে দুইটা যদি আমি গুণ করি এবং ওখানে হয়তো ইম্প্যাক্টের স্কোরিংটা মেবি 100তে হয়তো 50, 30, বাট 30 আর এখানে যে নাম্বারটা ফ্রিকোয়েন্সি নাম্বারটা ভার্সেস এয়ারপ্লেনের 100 আর ফ্রিকোয়েন্সি যে নাম্বারটা গুণ করলে দেখা যাবে যে ট্রাভেলিং অন এয়ারপ্লেন ইজ মাচ লেস রিস্কি, অনেক কম রিস্ক, যে কারণে মিটিগেশন এন্ড ডিসিশনে আমরা ওইটাকে লেস প্রায়োরিটি দিই। ঠিক সেরকম
বিসিপি করার জন্য বা ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়ে চিন্তা করার জন্য উই নিড টু আন্ডারস্ট্যান্ড কার জন্য আমি আসলে প্ল্যানটা করব। সবকিছুর জন্য প্ল্যান থাকলে ইজ গুড, বাট প্রবাবলি ইটস নট এফিশিয়েন্ট। ওই হিসাবে যে কোন কোন জিনিসটা আমার বিজনেস অ্যাজ ইউজুয়াল, পোস্ট ডিজাস্টার বিজনেস অ্যাজ ইউজুয়ালে পিক করে নিয়ে আসতে হবে, কুইকলি রিকভার করতে হবে টু অ্যাভয়েড ফার্দার বিজনেস ইম্প্যাক্ট, সেইটাকে অ্যাসেস করতে হবে। সো আইডেন্টিফাই এন্ড অ্যাসেস ডিজাস্টার রিস্ক। এই কি কি ধরনের ডিজাস্টারে কোন কোন ধরনের সার্ভিস গুলা, কোন কোন ধরনের ডেটা, কোন কোন ধরনের কন্টিনিউটি আর আন্ডার রিস্ক। দেন হচ্ছে গিয়ে again determine critical applications documents and resources, অর্থাৎ কোন কোন ধরনের ইনফরমেশন, কোন কোন ধরনের অ্যাপ্লিকেশন, কোন কোন ধরনের আপডেটিং, ডকুমেন্টস আপডেটিং আর রিসোর্সেস আর ক্রিটিক্যাল। সেম ইম্পর্টেন্স এর প্রায়োরিটাইজেশন যখন করে ফেললাম, দেন হচ্ছে ক্রিয়েট এ ডিজাস্টার রিকভারি টিম। একটা টিম যারা দে উইল বি রেসপন্সিবল, যে টিমটা উইল বি রেসপন্সিবল টু কাইন্ড অফ ক্যাচ আপ, টু কাইন্ড অফ আপডেট, এনশিওর দ্যাট এভরিথিং ইজ আপডেট। তার মানে সেই টিম সমস্ত যে ডাটা এন্ট্রি গুলো হয় নাই, যে ইনভয়েস গুলো ডিজাস্টার সিচুয়েশনে ম্যানুয়াল হয়েছে, সে বিসিপির পার্ট ছিল যে যখন ডিজাস্টার হবে ইনভয়েসিং 100% বন্ধ করা যাবে না। তো আমার যদি দিনে 200, আমার যদি দিনে 2000 সেল হয়, তাহলে উই নো যে এক্স্যাক্টলি ক্রিটিক্যাল সেল গুলো হচ্ছে সার্টেন টাইপস অফ কাস্টমার। ওই সার্টেন টাইপ অফ কাস্টমারের ইনভয়েস গুলো আমরা ম্যানুয়াল ইনভয়েস করবো, তারপরে বন্ধ করবো না। ম্যানুয়াল ইনভয়েস করতে সিস্টেমের ইনভয়েস হচ্ছে টাইম বেশি লাগে মেবি, রেকর্ড কিপিং। এই ম্যানুয়াল ইনভয়েস গুলো আবার সিস্টেম আপডেট করতে হবে। সো উইল এন্ড আপ ডুইং ম্যানুয়াল ইনভয়েস ফর সাম পার্ট অফ দ্য কাস্টমার। কিছু কাস্টমারের জন্য আমি একদম সিস্টেম রেখে দিচ্ছি। So, যাদের ম্যানুয়াল ইনভয়েস করা হচ্ছে সেই ম্যানুয়াল ইনভয়েস গুলো তো আবার সিস্টেমে আপডেট করতে হবে, বিকজ মাই সিস্টেম হ্যাজ টু কন্টিনিউ। তার মধ্যে তো গ্যাপ থাকতে পারবে না। তো ওই জায়গায় ডিজাস্টার রিকভারি টিম প্ল্যান করা হবে, যেই টিম ওই ইনভয়েস গুলাকে এন্ট্রি করবে না, বাট দে উইল এনশিওর, দে উইল বি রেসপন্সিবল ফর ডিফারেন্ট এরিয়াস, যেই জায়গাগুলোতে পোস্ট ডিজাস্টার রিকভারির জন্য, অর্থাৎ আপডেট করার জন্য এবং হচ্ছে গিয়ে ফিক্সিং করার জন্য, চেক করার জন্য, এনশিওর করার জন্য জিনিসগুলো তারা রেসপন্সিবিলিটি নেবে। সো দ্যাট ইজ দ্য ডিজাস্টার রিকভারি টিম। দেন হচ্ছে স্পেসিফাই ব্যাকআপ এন্ড অফসাইট স্টোরেজ প্রসিডিউর। অনেক সময় কি হয় যে আমরা যে মেইন ডিজাস্টার রিকভারি একটা মেজর পার্ট ইজ অফসাইট ব্যাকআপ রাখা। অর্থাৎ সে অফসাইট কেন, অফসাইট বলতে যে বিল্ডিং এ হয়তো আমার হেডকোয়ার্টার আছে, যে বিল্ডিং এ আমার প্রাইমারি ডেটা সেন্টার আছে, ওই একই জায়গায় যদি ইফ উই মেনটেন আ ব্যাকআপ অফ অল দ্য ডেটা, in case of fire, in case of earthquake, if the building collapses, if the building burns on fire, সেক্ষেত্রে কি হবে, আমার প্রাইমারি যে ইনফরমেশন স্টোরেজ সেটাও চলে যাবে, ব্যাকআপটাও চলে যাবে। সো উই ওন্ট বি এবল টু রিকভার দ্য বিজনেস, উই ওন্ট বি এবল টু রিকভার দ্য ডেটা। সেই ক্ষেত্রে কি করা হয়, অফ সাইট রাখা হয়। অর্থাৎ হয়তো আমার তেজগাঁয়, ঢাকার তেজগাঁয় আই হ্যাভ দ্য মেইন ডেটা সেন্টার, যেটা হয়তো আমার ব্যাকআপ রাখবো আমি সাভারে। সাভারে দের আর অর্গানাইজেশন, আমি জানি না আপনারা কেউ জানেন কিনা, দের আর এখন বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা কিনা এই অফ সাইট ব্যাকআপ প্রোভাইড করে টু ব্যাংকস, টু ডিফারেন্ট ইন্স্যুরেন্স কোম্পানিজ, টু ডিফারেন্ট আদার কর্পোরেটস। তাদের ডেটাটা যাতে ঢাকায় গুলশানে হয়তো অফিস আছে, তাহলে তো অফ সাইটে ব্যাকআপ রাখে। যেমন স্কোয়ার ইনফরমেটিক্স, স্কোয়ার ইনফরমেটিক্স তৈরি হয়েছিল প্রথমে স্যাটেলাইট কানেকশন এবং অন্যান্য জিনিসপত্র করার জন্য। সাভারে দে ক্রিয়েটেড ডেটা সেন্টার, ইভেন্চুয়ালি দে কনভার্টেড দ্যাট ইনটু অফ সাইট ব্যাকআপ সেন্টার ফর ডিফারেন্ট কর্পোরেটস। সো এরকম আরো কিছু সার্ভিস প্রোভাইডার আছে যারা এই অফ সাইট ব্যাকআপ প্রোভাইড করে। সো দ্যাটস পার্ট অফ ডিজাস্টার রিকভারি প্রসিডিউর। ইন কেস দ্য প্রাইমারি ওয়ান গোজ অ্যাওয়ে, কোনো কারণে, we have a backup waiting out offsite, স্যার, এটাকে দিয়ে আমি ক্যান আই আস্ক এ কোশ্চেন প্লিজ? প্লিজ প্লিজ। এখানে যারা হচ্ছে স্যার অফসাইট ব্যাকআপ সার্ভিসটা দিয়ে থাকে, এখন যারা হবে তাদের টার্গেটেড ক্লায়েন্ট, তাদের যে বিজনেস নেচার, ওই ধরনের রিসোর্স তো তাদের হচ্ছে রাখতে হবে নাকি? ডেফিনেটলি, ডেফিনেটলি। তবে কি, এখানে যখন আমরা অফসাইট ব্যাকআপ বলছি তখন ইটস মোর কাইন্ড অফ আ স্টোরেজ। এখন স্টোরেজের ভিতরে কি আছে, কারণ এই জায়গায় এমন না যে, সে আমি যদি এখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলি, যে প্রাইমারি যার যে কোম্পানিটার কথা বলছে ইন্স্যুরেন্স কোম্পানি, আপনার কোশ্চেনটা এরকম আমি যদি বুঝে থাকি, একটা ইন্স্যুরেন্স কোম্পানির ডেটা ব্যাকআপ রাখার জন্য দ্যাট প্রোভাইডার, যে থার্ড পার্টি যে প্রোভাইডার, যে অফসাইট ব্যাকআপ রাখতে দিচ্ছে, তার কি ইন্স্যুরেন্সের জন্য কি কি ধরনের ডেটা ব্যাকআপ রাখা লাগে, এই নলেজ এন্ড এক্সপার্টিস থাকা লাগবে কিনা? আপনার কোশ্চেনটা হচ্ছে কি সম্ভবত এটা। এক্স্যাক্টলি স্যার। এক্স্যাক্টলি। সো এই জায়গায় যেটা হচ্ছে কি, ইটস ফর দ্য থার্ড পার্টি মোস্ট কেসেস, নট ইন অল কেসেস। কিছু কেসেসে আপনার এই ইয়েটা কনসার্নটা ইজ ভেরি ভ্যালিড, হ্যাঁ কিছু কেসেসে আই উইল টক অ্যাবাউট দ্যাট, বাট ইন মোস্ট কেসেসে
থার্ড পার্টির জন্য সে যে ব্যাকআপটা রাখছে, ইটস কাইন্ড অফ আ ব্ল্যাক বক্স। দে ডোন্ট নো হোয়াট ইজ ইনসাইড দ্য বক্স। They only provide a box which has storage capacity, and the company, the insurance কোম্পানিটা, তার লোকজনই আসলে ওই জায়গাটাকে, ওই বক্সটাকে, ওই ক্যাপাসিটিটাকে ইউজ করছে। সো এক্সপার্টিসটা থার্ড পার্টির কাছে যাওয়া লাগে না। All the expertise typically the third party requires is how to maintain a safe environment, to keep this box safe, to keep this storage safe, how to monitor its performance, how to escalate issues. So these are the things that company needs expertise on, not the specific business or industry expertise. It হচ্ছে কি একদম most cases, হ্যাঁ, if not 100%, most cases. There are certain cases যেখানে, এখানে আপনাকে তাহলে একটু বোঝার জন্য আমার একটু ডিটেলে যেতে হবে একটা জিনিস। এটা হয়তো পরবর্তীতে আমরা আলাপ করতাম ইন এনি কেস, আমি একটু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আমরা ক্লাউড সার্ভিস শুনেছি, তাই না? আমরা সবাই ক্লাউড সার্ভিস সম্পর্কে জি শুনেছি, স্যার। আমি শিওর কম বেশি, যে আমরা ক্লাউড ইউজ করি। হোয়াট ইজ দিস ক্লাউড সার্ভিস? হোয়াট ইজ দিস অ্যাবাউট? বলেন তো, ক্লাউড সার্ভিস জিনিসটা কি? when we say cloud service আমরা ইউজ করি, তখন ক্লাউড সার্ভিস জিনিসটা কি আসলে? স্যার এটা নাম শুনেছি, বাট আমি ডিটেলস এটা সম্পর্কে ওইভাবে ক্লাউড জানি না। সার্ভিস বলতে স্পেস ভাড়া দেওয়া বোঝায়। সরি, আমি তো কামরুল, আরেকবার বলেন। স্যার ক্লাউড সার্ভিস ক্লাউড সার্ভিস এটার নাম শুনেছি, বাট এটা ডিটেলসে না, আমি এটা সম্পর্কে তেমন আইডিয়া নাই। ঠিক আছে, থ্যাংক ইউ জুয়েল। জাস্ট কামরুল বলছিলেন আপনি কিছু, কামরুল একটু আবার বলেন। ক্লাউড সার্ভিস বলতে আমি যতটুকু জানি যে হচ্ছে স্পেস ভাড়া দেওয়া আর কি। যেমন ওকে, তার মানে কি এটা হোস্টিং? সে আমরা একটা ওয়েবসাইট রাখার জন্য বা যে কোনো কিছু একটা হোস্টিং সার্ভিস, দেখবেন গোড্যাডি, হ্যাঁ, তারপরে নেম.com, স্টারগেট, এরকম অনেকগুলো হোস্টিং কোম্পানি আছে যারা $25, $20, $10 করে জায়গা ভাড়া দেয় মাসে। দ্যাটস অলসো আ ক্লাউড সার্ভিস। ট্রু, ইউ আর রাইট, যে হোস্টিং এর জন্য জায়গা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ক্লাউড সার্ভিস মানে, এই ক্লাউড কথাটা বলার পিছনে আসলে কারণটা কি? আপনার এটা একটা রিজন যে তারা জায়গা ভাড়া দেয়, মানে আই এগ্রি, এটা ওয়ান অফ দ্য কম্পোনেন্টস। ক্লাউড বলাটার আসলে কারণটা কি? আচ্ছা, এনি আইডিয়া, কোনো টিপস স্যার না এটা থাকলে আর নিজস্ব সার্ভার ইউজ না করে, যেহেতু এটা মানে অনলাইন বেজে মানে ইয়েতে রাখা হয় আর কি। ক্লাউড বলতে মেঘ মেঘ যেভাবে জায়গা থাকে থেকে আকাশে ব্যবহার ভেসে, করা যায়। কিছুটা এভাবে স্যার। প্রবলেমটা হচ্ছে, দেখেন, আমরা যখন এরকম থার্ড পার্টির কাছে স্টোরেজ করি, দুই রকমের হতে পারে, দুই রকমের স্টোরেজ হতে পারে। একটা স্টোরেজ হচ্ছে আমি চিনি থার্ড পার্টিটাকে, হ্যাঁ, যে ওই থার্ড পার্টি, সে সাভারে স্কোয়ার ইনফরমেটিক্স, ওদের উদাহরণে যদি দিই, কিংবা আহ, ইমদাদ ইস্পাহানি নামে, ইস্পাহানি একজন ওয়ান অফ দ্য ডিরেক্টর ইস্পাহানি গ্রুপের, দে ক্রিয়েটেড কোলো সিটি। কোলো সিটি বলে একটা, মহাখালী কমার্শিয়াল এরিয়াতে কোলো সিটি বলে একটা এই ধরনের একটা ডেটা সেন্টার উনি তৈরি করেছিলেন। হ্যাঁ, হি ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। স্কোয়ার ইনফরমেটিক্স অনেক আগের, তারপরে উনি করেছেন, বাট হোয়াট হি ডিড ওয়াজ আ ভেরি সফিস্টিকেটেড স্টেট অফ দ্য আর্ট ওয়েতে, হ্যাঁ, যেটা মডার্ন ওয়েতে। সো উনি মহাখালীতে একটা বিল্ডিং এ কয়েকটা ফ্লোর নিয়ে এরকম একটা ডেটা সেন্টার করেছিলেন, কোলো সিটি। নাও, কোলো সিটি থেকে আমি যখন বিভিন্ন কর্পোরেটে কাজ করতাম অ্যাজ চিফ ইয়েতে, আইটি, তখন দেখা যেত যে এরকম ওনারা আসতেন অফার নিয়ে, যে আমাদের এখানে আপনারা ইয়েটা রাখেন, আপনাদের স্টোরেজ রাখেন। সো দ্যাট টাইম আই নিউ যে এক্স্যাক্টলি আমার অ্যাপ্লিকেশনটা বা আমার ডেটাটা আমি কোথায় রাখছি। মহাখালীতে, এত বাই এত মহাখালীর ওই বিল্ডিংটার 17 তলায় এরকম একটা এনভায়রনমেন্টে, যেখানে একদম বক্স এবং সিকিউর সবকিছু, ফায়ার সাপ্রেশন সিস্টেম আছে, অটোমেটিক ফায়ার সাপ্রেশন, এভরিথিং আছে, ওরকম একটা জায়গায় এই কালো রঙের বক্সটার ভিতরে আমার ডেটা থাকতেছে। সো আই নিউ যে এক্স্যাক্টলি আমি থার্ড পার্টির কাছে ডেটা দিচ্ছি, বাট সেই থার্ড পার্টির কাছে যে আমার স্টোরেজ আমি ইউজ করছি, এক্স্যাক্টলি ওয়্যার ইট ইজ হোস্টেড আই নো। ভার্সাস ভার্সাস আমি অনলাইনে, সে ক্লাউড সার্ভিস, যাদের আমি পপুলার ক্লাউড সার্ভিস গুলোর নাম যদি বলি, দেয়ার আর লট অফ ক্লাউড সার্ভিস প্রোভাইডার, বাট সবচেয়ে নামি দামি যারা, তাদের মধ্যে হচ্ছে মাইক্রোসফট হচ্ছে কি অ্যাজিওর বলে একটা ক্লাউড আছে, অ্যামাজন, যাদের ক্লাউড সার্ভিসের নাম হচ্ছে AWS, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, গুগল, ওদের আছে গুগল ক্লাউড, বলে যে GCP। করেন যে আমি এই গুগলের ক্লাউডে আমার যে জিনিসপত্র উঠিয়ে দিচ্ছি, আমার পুরো স্টোরেজটা দিচ্ছি, ডু আই নো এক্স্যাক্টলি কোন লোকেশনে গুগল ওটা স্টোর করতেছে, কোন সার্ভারে গুগল ওটা স্টোর করছে? চাইলে আমি ওই সার্ভারের চারিদিকে একটা তালা মেরে আসলাম একটু এক্সট্রা সিকিউরিটির জন্য,
Will it be possible? It will not be possible. I don't know exactly where it is stored. ইভেন আমি যদি এরকম কোম্পানির গুগল ক্লাউডে স্টোরেজও না চিন্তা করি, আমরা যে জিমেইল ইউজ করি, গুগলের মেইল ইউজ করি, তাই না? তো আপনার একটা অ্যাকাউন্ট আছে, যেখানে যদি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তাহলে 15 GB স্টোরেজ ফ্রি আছে, যেখানে আপনি গুগল ড্রাইভে, গুগল ফটোজে ফটো রাখতেছেন, গুগল ড্রাইভে ফাইল আপলোড করছেন, ইমেইল প্রচুর আপনার আসতে যাচ্ছে, যেখানে স্টোর হচ্ছে। কোথায় স্টোর হচ্ছে এটা? আপনি কি জানেন যে কোন শহরে, আমেরিকার কোন শহরে এটা স্টোর হচ্ছে? নো স্যার। স্যার এটা কেউ জানে না, এটা অনলাইন বেস কমপ্লিটলি। Absolutely nobody knows. That's why we call it cloud. আমরা এটা মেঘে দিয়ে দিলাম। মেঘে we cannot identify যে ওই যে খরগোশের মতো দেখতে মেঘটা, ওইটা থেকে এখন বৃষ্টি হচ্ছে, বা ওইটাই এখন আমাদের মাথার উপরে ছায়া দিচ্ছে, বা ওইটাই একটু পরে ওই পাহাড়ে গিয়ে ধাক্কা খাবে। We cannot say. মেঘ is a kind of a combination, it's a kind of a cluster. সব কটা মিলে একটা এন্টিটি, and we cannot particularly identify যে এইটা এই মেঘটা, এই মেঘটার নাম এটা। স্টার যেমন আমি আইডেন্টিফাই করতে পারি, বলতে পারি ওটা শুকতারা, তাই না, শুক্র গ্রহ, আর বা কোন একটা পার্টিকুলার তারা, নর্থ স্টার, হোয়াট এভার ইট ইজ, আমি আইডেন্টিফাই করতে পারি। মেঘ ক্যান বি আইডেন্টিফাই। আজকে যে মেঘটা দেখলাম বিকালবেলা, কালকে সকালবেলা গিয়ে কি ওই মেঘটা পাবো? পাবো না। দিস ইজ নট আইডেন্টিফায়াবল, বাট অ্যাজ এ হোল ইটস অ্যান এন্টিটি, মেঘ। ঠিক ক্লাউড সার্ভিসটা জিনিসটা অনেকটা এরকম। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হুইচ সার্ভার আই এম হোস্টিং মাই কন্টেন্টস ইন, but I'm hosting in an entity which has got lot of megs, lot of such servers. এই যে গুগলের জিমেইলের এক্সাম্পল দিলাম, জিমেইলের ইউজার সংখ্যা কত? I also don't know, but it would be definitely in billions. অ্যাকাউন্টের সংখ্যা in billions. So billions এ যদি অ্যাকাউন্টের সংখ্যা হয়, তাহলে 15 GB করে প্রত্যেকে যদি স্টোরেজ হয়, যদি ফ্রি ধরে নিই সবাই, কতটা স্টোরেজ? ক্যান ইউ ইমাজিন? এই পরিমাণ স্টোরেজ তো একটা দুইটা 100-200 সার্ভারে সম্ভব না। They need thousands and thousands, tens of thousands of servers. 70,000, 80,000, 90,000, 1 লাখ 2 লাখ সার্ভার লাগবে, সিস্টেম লাগবে এটাকে হোস্ট করার জন্য। And we'll never be able to know which server my email is hosted in. So এই যে পুরো ক্লাস্টারটা, এই ক্লাস্টারটা শুধু যে একটা শহরে আছে গুগলের তা না। সান ফ্রান্সিসকোতে, গুগলের হেডকোয়ার্টার সান ফ্রান্সিসকোতে, বে এরিয়াতে। It's not necessarily যে এগুলি stored সান ফ্রান্সিসকোতে। This can be stored, some of this can be stored at Mexico. Some of the storage is in India. Some are in Poland. But আমাদের কাছে it's Google that we are storing our email to. So that's why we call it a cloud service. Okay. এখন একদম প্রফেশনাল অ্যাপ্লিকেশন বা আমাদের যে একদম ব্যাংক, এইটা হচ্ছে জিমেইল টিমেল আমরা পার্সোনালি ইউজ করি, বাট অফিসিয়ালি আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন, সেটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন হোক, আমার ইন্স্যুরেন্সের সফটওয়্যার হোক, বা যে কোনো একটা কাজ করার জন্য আমরা কি করি, ক্লাউড সার্ভিস অনেক সময় ইউজ করি। সেক্ষেত্রে আমরা এই জিসিপি, এডব্লিউএস, অ্যাজিওর এগুলো আমরা ইউজ করি। ওকে। আবার সেলসফোর্স এর নাম শুনেছেন? salesforce.com. salesforce.com হচ্ছে গিয়ে একটা সিআরএম সফটওয়্যার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমরা সার্টিফিকেট লেভেলে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার কথা পড়েছিলাম, যেটা প্রি সেলস এবং পোস্ট সেলস এর 5 রকমের অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, অ্যাকুইজিশন, কাস্টমার অ্যাকুইজিশন, মানে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, অ্যাকোয়ারিং, দেন হচ্ছে গিয়ে কাস্টমার সার্ভিস করা, রিটেইনিং, বিভিন্ন ফেজ আমরা পড়েছিলাম। এই যে সিআরএম সফটওয়্যারটা, এই salesforce.com হচ্ছে একটা সিআরএম সফটওয়্যার, বাট হুইচ ইজ এ ক্লাউড বেসড সফটওয়্যার। অর্থাৎ আমার কম্পিউটারে সফটওয়্যারটা ইনস্টল করতে হয় না, কোনো কিছু করতে হয় না, আমার সফটওয়্যারটা কিনতে হয় না। আমি শুধুমাত্র ওই গুগলের মতো বা এর মতো লগ ইন করে একটা রেজিস্টার করলাম ইউজার, আমাকে প্রতি মাসে হয়তো $18 পার ইউজার দিতে হবে, বা $20 পার ইউজার দিতে হবে। দিলে আই উইল বি এবল টু ইউজ দ্য সফটওয়্যার, আই উইল বি এবল টু ক্রিয়েট মাই কোম্পানি দেয়ার, and I will be able to store my customer data there. I'll be able to prepare quotations in that platform and send quotations from that platform directly to the customer. এই যে সিআরএম অ্যাপ্লিকেশনটা ইউজ করছি, এই অ্যাপ্লিকেশনটা ওরা প্রোভাইড করতেছে। That's also a cloud service. Our cloud service is not necessarily just storing my data, pushing my data for storage. It also can be an application hosted in the cloud, and I'm a user, just on a computer thing, internet, and I'm using it. And we end up using lots and lots of cloud service applications like Facebook. আপনি যে ছবিটা পোস্ট করতেছেন, ছবিটা is getting stored somewhere, আরেকজনের ইয়েতে। এবং ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনি তৈরি করেন নাই, আপনি কেনেও নাই, ওটার কোনো একটা কেনেন নাই, but you are using it. That's an application hosted somewhere and you are using it.
দ্যাটস অবভিয়াসলি সফটওয়্যার, রাইট? তো এইরকম প্রচুর জিনিস আমরা ইউজ করছি। এখন ক্লাউড সার্ভিস, আমি কেন ডিসকাশনে আসছিলাম, ক্লাউড সার্ভিসটা ওই কোশ্চেনের এগেন্স্টে গেলে সেটা হচ্ছে ক্লাউড সার্ভিসটা সাধারণত 3 ধরনের ক্লাউড সার্ভিস। একটাকে বলি আমরা সাস, SaaS, SaaS। এটার ইলাবোরেশন হচ্ছে গিয়ে অ্যাব্রিভিয়েশনটার সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস তার মানে আমি একটা সফটওয়্যারকে সার্ভিস হিসেবে ইউজ করতেছি। একটু আগে যে salesforce.com বললাম, ফেসবুক বললাম, আমি একটা সফটওয়্যারকে সার্ভিস হিসেবে ইউজ করছি। ইফ আই এম আ পেইং ইউজার, সেই ক্ষেত্রে আমি হয়তো $10 পার মান্থ দিচ্ছি। এই যে গুগলেও যেমন সফটওয়্যার এজ এ সার্ভিস, আমি যদি একটা পেইড ইউজ, যেমন আমার কোম্পানি, আমি যে কোম্পানিতে আছি সেটা পেইড গুগলের সার্ভিস ইউজ করে। I have few other companies I have been in few other companies in the past, যেখানে হয়তো এরকম 300 400 1000 1500 ইউজার, we were well paid user। ওখানে আমাদের স্টোরেজ বেশি, সবকিছু একটু ফ্যাসিলিটি অনেক কিছু বেশি, নিজের ডোমেইনে কাজ করা যায়। সো ইমেল অ্যাড্রেসটা নিজের ডোমেইনে থাকে @gmail.com না, @company.com, কোম্পানির আমার নাম, কোম্পানির নেম যেটা হবে সেটা .com। সো এই যে পেইড ইউজাররা, এরকম পেইড ইউজাররা এটা পেমেন্ট করছে কিসের জন্য? তারা একটা সফটওয়্যারকে ইউজ করছে, তার কাছে সফটওয়্যারটা সেল করা হচ্ছে অ্যাজ এ সার্ভিস, নট অ্যাজ এ সফটওয়্যার। তাকে আমরা বলি হচ্ছে সাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ইভেন এটা মাইক্রোসফট অফিসেরও আছে। অফিস 365 যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে অনলাইন, O365 বা অফিস 365 বলে। আপনি অনলাইনে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট ইউজ করবেন, and you will be paying $8 per month per user to use that. That's a SaaS, software as a service। তার মানে সফটওয়্যার এজ এ সার্ভিস যখন আমি ইউজ করছি, তখন সফটওয়্যারের ভিতরে কি নলেজ, এই যে ইন্স্যুরেন্সের এক্সাম্পলটা দিয়েছিলাম, যদি আমার কোনো ওইরকম থার্ড পার্টি যদি এরকম হতো যে আমার ব্যাকআপটা রাখছে সফটওয়্যার এজ এ সার্ভিস হিসেবে, সেই ক্ষেত্রে আমার ইন্ডাস্ট্রি নলেজ তার জানা থাকা লাগবে, তার সফটওয়্যারটা হ্যাজ টু বি অ্যালাইন্ড উইথ মাই প্র্যাকটিসেস, রাইট? The next category of cloud services called PaaS, PaaS, P for parrot, PaaS, which is elaboration হচ্ছে কি platform as a service। Platform as a service, what is a platform? Platform can be of two kinds generally। One হচ্ছে কি operating system, আর একটা হচ্ছে database system। প্ল্যাটফর্ম কিরকম? সে আমরা যে ফোন ইউজ করি, তাই না? এই ফোনটা ইজ অ্যান অ্যান্ড্রয়েড ফোন, আমার হাতে যে ফোনটা, ইটস অ্যান অ্যান্ড্রয়েড ফোন। I don't use Android, I use the apps installed in an Android। কিন্তু অ্যাপটা ইনস্টল করতে পারতাম না যদি এটার মধ্যে অ্যান্ড্রয়েডটা না থাকতো। অ্যাপটা যে একটা সাউন্ড তৈরি করবে, সেই সাউন্ডটা আমি শুনতে পারতাম না হার্ডওয়্যার দিয়ে যদি এখানে অ্যান্ড্রয়েড না থাকতো। সো দ্য অ্যান্ড্রয়েড ইজ এ প্ল্যাটফর্ম which allows app installation, which allows interaction between the application and the hardware। So that's a platform। ঠিক আমাদের উইন্ডোজ একটা প্ল্যাটফর্ম, ম্যাকবুক আমরা যখন ইউজ করছি এখানে ম্যাক ওএস যে অপারেটিং সিস্টেমটা, দ্যাটস আ প্ল্যাটফর্ম। সার্ভার যখন ইউজ করছি ওখানে উবুন্টু, ইউনিক্স, লাইনাক্স, নোবেল, নেটওয়ার্ক, নানান রকমের প্ল্যাটফর্ম আছে। কোন সার্ভিস প্রোভাইডার তারা অ্যাপ্লিকেশনটা দেয় না, বলে আপনার অ্যাপ্লিকেশন আপনি ওখানে রান করবেন, ঠিক আছে, বাট দে উইল প্রোভাইড ইউ আ প্ল্যাটফর্ম অফ ইউর চয়েস। আপনি বলছেন আমি লিনাক্স ইউজ করবো, দে উইল প্রোভাইড ইউ আ লিনাক্স প্ল্যাটফর্ম উইথ এ হার্ডওয়্যার। তাহলে আপনি জানেনও না যে আপনি কোথায় হোস্ট করতেছেন, বাট আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ওই প্ল্যাটফর্মে ইনস্টল করতেছেন and you are using it। So you're not using their application as a service, you're using their platform as a service and you're hosting your own application on their platform। That is a second type of cloud। স্যার একটা PaaS। কোশ্চেন ছিল স্যার। জি বলেন। আমি যখন সাস ইউজ করছি, সফটওয়্যার এজ এ সার্ভিস, তখন তো হচ্ছে আমি আপনি এক্সাম্পল দিলেন সিআরএম। এখন Right? সিআরএম এ তো আমার কাস্টমারের অনেক ডেটা এখানে থাকে, সো হ্যাঁ, আমি কি ওইটাকে তখন পাস পাস হিসেবে ইউজ বলতে পারি? যেহেতু ডেটা এখানে থাকতেছে, এটা তো একটা প্ল্যাটফর্ম, রাইট? ডেফিনেটলি, আবার বাট সে আমি এট এ টাইম সে সফটওয়্যার হিসেবেও সার্ভিস দিচ্ছে। রাইট রাইট আমি যখন ডেটাবেস বলছিলাম যে পাসের মধ্যে দুইটা অংশ, আমি আরেকটু এক্সপ্লেন করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওইখানে আমি ডেটাটা আমার রাখি ঠিকই, বাট আমি ডেটাবেস সার্ভিস ইউজ করি না, ওটাকে ডেটাবেস সার্ভিস হিসেবে ভাড়া নিই নাই, আমি একটা সফটওয়্যার সার্ভিস হিসেবে ভাড়া নিয়েছি, যার পিছনে ডেটা স্টোর করাও তার কাজ। বাট যখন আমি পাসে, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসে, আমি যখন অপারেটিং সিস্টেম নিচ্ছি, অথবা আমি বলতেছি আমাকে একটা ওরাকল ডেটাবেস দাও, যেই ডেটাবেসে আমি আমার ডেটা রাখবো, ডেটাবেসের ভিতরে ডিজাইন কি হবে টেবিলের,
আমি কিভাবে ডেটা সাজাবো, all is my headache, not the provider's headache. সেই ক্ষেত্রে I am using the database service as a platform, not in their database design. বাট ওই যে CRM এর এক্সাম্পলটা দিলাম, ওখানে ডেটাবেজের ডিজাইন, কোন টেবিলে কোন ডেটা থাকবে, এভরিথিং ইজ অফ দ্যাট কোম্পানি. আই এম নট ইউজিং দ্য ডেটাবেস সার্ভিস, আই এম ইউজিং দ্য অ্যাপ্লিকেশন সার্ভিস, যার ব্যাক এন্ডে দে আর মেইনটেনিং আ ডেটাবেস, ইজ দেয়ার হেডেক. বাট when I take part of pass the database service, তখন ডেটাবেজের ভিতরে কি থাকবে, কি স্টাইলে থাকবে, কি ডিজাইনে থাকবে, কোন ডেটা কতদিন থাকবে, এভরিথিং ইজ মাই ডিজাইন, মাই হেডেক. It's not the provider's headache. Then I am using it as a platform. Clear? Yes, sir. Thank you. Great. And the third kind of cloud service is called IaaS, Infrastructure as a Service. Infrastructure as a Service. যেটা হচ্ছে কি plain and simple storage বা হার্ডওয়্যার. আমাকে আমি বলে দিচ্ছি, আমার লাগবে হচ্ছে কি জিওন প্রসেসর 4.6 গিগাহার্টজ এর 4 কোরের 4টা জিওন প্রসেসর লাগবে, র্যাম লাগবে হচ্ছে কি এত টেরাবাইট, স্টোরেজ লাগবে হচ্ছে কি এত হাজার টেরাবাইট, এভাবে করে আমি কিছু স্পেসিফিকেশন দিয়ে দিচ্ছি. তারা আমাকে একটা হার্ডওয়্যার দিচ্ছে, যেটার মধ্যে প্ল্যাটফর্মটা অর্থাৎ অপারেটিং সিস্টেমটা, ডেটাবেসটা ইনস্টল করাটা আমার কাজ. I own the platform, I own the database, I own the application installed on the platform, and I own the data. I am only taking infrastructure as a service. Okay, so these are the 3 stages of cloud services. যখন আমরা cloud বলি, these are the 3 stages. Now again getting back to your, যেখান থেকে আমরা এই পুরো ট্যানজেন্ট আলোচনাটাতে ঢুকে গেছি, একটু শাখা একটা আলোচনা ঢুকে গেছিলাম. সেই কোশ্চেনটা ছিল হচ্ছে কি যে যদি আমি এরকম কথা হোস্ট রাখি, এই আমাদের পারপাস এই হোস্টিং এর যদিও প্রাইমারি হোস্টিং না, ক্লাউড সার্ভিস জেনারেলি ব্যাকআপের জন্য না, প্রাইমারি হোস্টিং এর জন্য বেশি রাখা হয়, ব্যাকআপের জন্য কেউ কেউ রাখে. হ্যাঁ, তো ব্যাকআপ হোক আর প্রাইমারি হোক, যদি থার্ড পার্টির কাছে আমরা যখন রাখি, তখন থার্ড পার্টির কি আমাদের বিজনেস এর নলেজ থাকার দরকার আছে কিনা. সো আই হোপ ইউ হ্যাভ গট দ্য আনসার, যে কোন ক্ষেত্রে দরকার আছে, কোন ক্ষেত্রে আসলে দরকার নাই. এবং মোস্ট ক্ষেত্রে দরকার নাই, কারণ যখন আমি ব্যাকআপ হিসেবে রাখি, I just use them as a platform or as an infrastructure, mostly as an infrastructure as a service. So I use their hardware to store all my applications and data into their hardware, and that hardware is a black box for them. They don't know what is inside. I have only rented a space. That's why they don't need the industry expertise. বুঝা গেছে? Sir, thank you, sir. Clear একদম. Great. The cloud service is a contemporary concept, so it's important to understand this concept as well. হ্যাঁ, এটাও ভালো জিনিস, যেটা এই কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার. তো এই ছিল হয়ে গেল. থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন. এটার জন্য সবার আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল. ওকে, দেন লেটস গেট ব্যাক টু দ্য ডিসকাশন. সো আমরা বলছিলাম যে স্পেসিফাই ব্যাকআপ এন্ড অফসাইট স্টোরেজ প্রসিডিউর. সো ব্যাকআপ এন্ড অফসাইট স্টোরেজ ডিসকাস, যে ব্যাকআপ এবং অফসাইট সেটা হতে পারে বিভিন্ন ধরনের. অনেক সময় এই যে প্রসিডিউর যখন বলছি, হোয়াট ইজ প্রসিডিউর, প্রসিডিউর হতে পারে যে দিনের শেষে রাত্রেবেলা রাত 12টার সময় গিয়ে আপডেট হবে, সারাদিন এখানে যা ট্রানজাকশন হলো প্রাইমারি সিস্টেমে, ব্যাকআপ সিস্টেমে ওটা রেপ্লিকেট হবে. কোনো কারো ক্ষেত্রে সপ্তাহে রেপ্লিকেট হবে. একটা সময় ছিল যখন অনলাইনে এভাবে সম্ভব ছিল না, ইন্টারনেট ব্যান্ডউইথ এরকম ছিল না, কানেক্টিভিটি এরকম ছিল না. আমি 2003 এর কথা বলছি, 2002-3 আমি একটা অর্গানাইজেশনে কাজ করতাম এবং আমার জব ছিল এরকম আইটি রিলেটেড, এরকম সার্ভার টার্ভার মেনটেন করতাম. তো ওই জায়গায় আমার অফসাইট ব্যাকআপ নিতে হইতো. অফসাইট ব্যাকআপের জন্য আমি করতাম কি, তখন টেপ ড্রাইভ বলে এক ধরনের ড্রাইভ ছিল. টেপ গুলো মানে একটা ক্যাসেটের মতো অনেক মোটা, অনেক ইয়েতে, ওখানে সে তখন ছিল বোধহয় হাইস্ট ছিল 64 গিগাবাইটের একটা টেপ পাওয়া যেত. সে টেপের জন্য আলাদা মেশিন থাকতো, ওই টেপটা সার্ভারের মধ্যে লাগানো থাকতো. প্রতি রাতে সার্ভারের থেকে টেপে ব্যাকআপটা কপি হতো পুরোটা. আমাকে পরের দিন ওই 2টা টেপে ব্যাকআপ হতো. আমি 2টা টেপ একটা পাঠাতাম হচ্ছে কি আমাদের পোস্তগোলা একটা অফিস ছিল, মানে তেজগাঁতে মেইন অফিস ছিল, পোস্তগোলাতে একটা ব্রাঞ্চ ছিল. ওই পোস্তগোলা ব্রাঞ্চে একটা কপি পাঠাতাম, আরেকটা কপি পাঠাতাম হচ্ছে কি শীতলপুরে, চিটাগাঙে শীতলপুরে. To just ensure the disaster recovery procedure part হিসেবে I have to offsite backups, but এগুলো কিন্তু টেপে, so these are not online backups. আমাকে যদি রেস্টোর করতে হয়, ওই টেপটা শীতলপুর থেকে এনে বা পোস্তাগোলা থেকে এনে, দেন আমাকে আবার টেপটা ভিতরে ঢুকে নতুন সিস্টেমের ভিতরে ঢুকে ওই টেপটাকে আবার কপি করতে হবে ইনটু ডেটাবেস, তাহলে আমি রিকভার করতে পারবো. সো those days were a little difficult. তারপরে আমি ওখানে কি করতাম, I had say 7 tapes, 14টা টেপ. এই 14টা টেপ হচ্ছে আমার লেখা থাকতো, এটা হচ্ছে সানডে, এই দুইটা হচ্ছে সানডে টেপস, এই দুটো হচ্ছে মানডে টেপস, এই দুটো হচ্ছে টিউসডে টেপস. সানডেতে কপি করে ওটা চলে যেত, ঠিক
স্যাটারডেতে ওই সানডে টেপটা পোস্তগোলা থেকে এবং শীতলপুর থেকে আমার কাছে ব্যাক করতো, তো দ্যাট আমি পরের সানডেতে যাতে আবার ব্যাকআপ নিতে পারি, সেটা রোটেট করতো 7 দিনেরটা। তো এই যে সিস্টেমে, এইটাও একটা ডিজাস্টার রিকভারি প্রসিডিউর পার্ট। সো দিস ইজ এ প্রসিডিউর হাউ উই ডু ইট, whether it is an online backup একদম real time replicated, whether it is an offsite backup, an offline backup, whether it is intermittent replication, whether it is copy of partial data. So there can be different procedures, there can be different decisions based on the business priority, affordability, and cost benefit analysis end of the day. Okay, so these are specifying backup and offsite storage procedure. Then comes testing and maintaining the DRP. So testing, just like BCP, it is important to test. আমরা এটাকে বলা হচ্ছে ড্রাই রান করা। হ্যাঁ, ড্রাই রান করা। ড্রাই রান মানে হচ্ছে গিয়ে রিয়েল ডিজাস্টার হয় নাই, বাট উই টেক অ্যান অ্যাজাম্পশন যে ডিজাস্টার হয়ে গেছে। We don't have the primary system any longer. How quickly and how do we recover from that disaster? So এইটাকে বলা হচ্ছে ড্রাই রান, যেটাকে হয়তো কোনো কোম্পানিতে কোনো Sir, অর্গানাইজেশন not clear, sir. Okay. What is dry run? ড্রাই রান, ওটা আমি বলছি আর এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে গিয়ে অ্যাজিউমিং টেকিং অ্যান অ্যাজাম্পশন যে ইউ হ্যাভ হিট আ ডিজাস্টার, যদিও রিয়েল ডিজাস্টার হয় না। আমরা ফায়ার ড্রিল করি না, যে ধরে নেই ফায়ার লাগছে, সবাই মিলে সিঁড়ি Yes, দিয়ে sir. নামতেছে ফায়ার স্কেল দিয়ে, হ্যাঁ, তারপরে নিচে নেমে আগুন নিবানোর একটা মহড়া করি। দ্যাটস কল্ড ড্রাই রান, দ্যাটস কল্ড ড্রাই রান। যে এটা আমি এমনি এই জিনিসটাকে টেস্ট করতেছি, যে সত্যি সত্যি ডিজাস্টার হলে আমি এভাবেই করেই করবো, সেটাকে টেস্ট করতেছি, এটাকে বলা হচ্ছে ড্রাই রান। ওকে, এই টেস্টিং এর Yes, খুব sir. প্রয়োজন, এই টেস্টিং রেগুলারলি করতে হয়, কারণ আমাদের অর্গানাইজেশনের বিভিন্ন প্রায়োরিটি, বিভিন্ন অ্যাসেটস, বিভিন্ন প্রসিডিউর অলওয়েজ ডাইনামিক, চেঞ্জ হতে থাকে। তো যদি রেগুলার টেস্ট না করা হয়, তাহলে ডিআরপি বা বিসিপি উইল ফল বিহাইন্ড। Your things got changed, DRP is stating it in a old way. So যখন আপনার রিয়েল ডিজাস্টার হবে, যখন আপনি অটোমেটিক প্ল্যানটা নিয়ে কাজ করতে যাবেন, সামথিং মে নট ওয়ার্ক। তো এই কারণে এটাকে টেস্ট করতে হয় অন রেগুলার বেসিস এন্ড আপডেট করতে হয়, দ্যাট ইজ মেইনটেইনিং ডিআরপি, এটাকে রেগুলার আপডেট করতে হয়। সো দিস ইজ ডিজাস্টার রিকভারি, পোস্ট ডিজাস্টার, হ্যাঁ, ডিজাস্টার রিকভারি প্ল্যান। ক্লিয়ার মোটামুটি? এটা নিয়ে কোনো কোশ্চেন? No, sir. Clear. Great. এইবার উই আর এন্টারিং টু ডিফারেন্ট ডিসকাশন, যেটা আমরা আগে কিছু ডিসকাশন করেছিলাম বিভিন্ন টুলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এগুলো ডিসকাস করি নাই তো আগে, না আগের ক্লাসে? মানে রিপিট হয়ে যাচ্ছে না তো? এইটা স্যার ডিসকাস করেন নাই। ওকে, গুড, ঠিক আছে। অনেক সময় এরকম হয়, আমি একটু কনফিউজড হয়ে যাই, বিকজ অনেক ক্লাস নেওয়া হয় তো, খালি মনে হয় যেটা বোধহয় আলোচনা করে ফেলছি। আচ্ছা, থ্যাংক ইউ ফর শেয়ারিং। আচ্ছা, এই জায়গায় হচ্ছে গিয়ে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনাদের দেখবেন সব জায়গায় প্রত্যেকটা টপিকের নিচে রেফারেন্স টু, মানে হচ্ছে গিয়ে এটা বইটা, হ্যাঁ, এমআইএস যে বইটা, ও ব্রেইনের যে এমআইএস বইটা, তার চ্যাপ্টার 8 এর সেকশন 8.4 এর রেগুলার ডিটেইল আছে। সো হোয়াট আই এম ডুইং, আই এম পুটিং দ্য রেফারেন্সেস ফর ইউর বেনিফিট, যে আপনারা যখন প্রিপারেশনের জন্য পড়বেন, তখন এক্স্যাক্টলি কোথা থেকে পড়বেন এই জিনিসগুলো। হ্যাঁ, এটা আমি কি করছি, আলোচনার মাধ্যমে কনসেপ্ট গুলাকে ক্লিয়ার করে দিচ্ছি, সো রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং দ্যাট এন্ড রিমেম্বারিং দ্যাট বিকাম ইজি ফর ইউ। So that is my purpose of discussion. So ওই জায়গায় প্রত্যেকটার ওই চ্যাপ্টারের রেফারেন্স এবং সেকশনের রেফারেন্স গুলো দেওয়া আছে। ওকে, স্যার এখানে আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে স্যার বলো। আপনি যেগুলা পড়াচ্ছেন জি। আমাদের খুব ক্লিয়ারলি কনসেপ্ট আসছে, বাট এটা যদি সাথে স্লাইডটা থাকতো, আই মিন হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা থাকতো, তাহলে আমার মনে হয় সেটা আরো ফ্রুটফুল হইতো, এভারলাস্টিং হইতো। ইজ ইট পসিবল? কাইন্ডলি। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলতে আপনি কি বোঝাচ্ছেন, একটু যদি ক্লিয়ার করেন। যেমন ধরেন স্যার, আপনি যেমন সফটওয়্যারের যে ইয়েগুলো বুঝালেন, আহ এখানে তো আমরা শুধু হচ্ছে হেডলাইন গুলা দেখতে পাচ্ছি, তো এটা ডিটেলসটা যদি আমাদের সামনে প্রেজেন্ট করা থাকতো, তাহলে হয়তো আমাদের আরো এভারলাস্টিং হইতো মেমোরিতে সেটা। এটা আর কি স্যার। আহ, একটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে গিয়ে আহ, যেমন হচ্ছে গিয়ে আমি যদি এর আগের ইয়েতে যাই, আলোচনা যাই, আইডেন্টিফাই এন্ড অ্যাসেস ডিজাস্টার রিস্ক। So what I can do at best is a risk assessment এর যে ডায়াগ্রামটা আমি যেটা বলছিলাম, যে probability of happening and impact of happening, যেটা মিলে আমরা স্কোরিং করবো, এটাকে হয়তো এখানে স্টেট করা যেত। that I agree can be improved, but not in all cases এ আসলে এটার আরো কিছু জিনিস স্লাইডে আনাটা সম্ভব। এগুলো মোস্টলি টেক্সট হয়ে যেত, so এটি আমার স্লাইড গুলো would have ended up in becoming books,
পার্ট অফ দ্য বুক। হ্যাঁ, তো এখানে আলোচনাটা করি, আলোচনার জন্য অ্যাঙ্কর গুলো হচ্ছে এখানে, সো দ্যাট ইউ ক্যান রিলেট ওকে ইয়েতে। ওকে স্যার। আর ডিটেলটা আপনার বইয়ে পেয়ে যাবেন, বাট কিছু কিছু ক্ষেত্রে আই উইল ইউজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, কিছু কিছুতে উইল হ্যাভ দিস। ওকে, যেখানে ইয়েস স্যার, আসলে বুঝতে এইটাই সুবিধা হবে। চাচ্ছিলাম স্যার। ওকে, গুড। বাট স্টিল নেভার বি ডিসকারেজড। হ্যাঁ, এই যে আপনি কোশ্চেনটা করছেন, আই এম হ্যাপি। হ্যাঁ, এই ইনপুট গুলো, এই ফিডব্যাক গুলো ইজ ইম্পর্টেন্ট, সো দ্যাট ইউ হ্যাভ মোর ক্লারিটি এন্ড আই ক্যান অলসো টেক ইন। আচ্ছা, সো এবার আমরা আসি হচ্ছে ডিসকাসিং এ টেক টুলস ফর প্রোটেক্টিং আইএস রিসোর্স। আমরা এর আগের ক্লাসে দেখবেন, এর আগের ক্লাসে তার আগের ক্লাসে আমরা অনেকগুলো ইনফরমেশন সিস্টেমের থ্রেট নিয়ে আলোচনা করেছি, যে কোন পর্যায়ে কোন ধরনের থ্রেট আসে, কোন ধরনের ভালনারেবিলিটি থাকে, কেন ইনফরমেশন সিস্টেম ভালনারেবল। এই আলোচনাগুলো আমরা আগে করে আসছি। হ্যাঁ, আমাদের সিকিউরিটি অবজেক্টিভ গুলো কি কি থাকে, 3 রকমের অবজেক্টিভ আমরা আলোচনা করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেইলেবিলিটি। সেইটার পার্সপেক্টিভে কি কি ধরনের থ্রেট আমাদের থাকে, কি কি ধরনের রিস্ক আমাদের থাকে, আমরা আলোচনা করে আসছিলাম। নাও we are discussing the protection methods, the protection tools. ওই থ্রেড গুলা থেকে, ওই ভালনারেবিলিটি গুলা থেকে প্রোটেকশনের জন্য সাধারণত কি কি ইউজ করা হয়। and just understand this, that this is not an exhaustive list. এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, বাট দিজ আর দ্য কমন থিংস উই ইউজ। ওকে, এবং আমাদের সিলেবাসের জন্য এবং পরীক্ষার জন্য এনাফ টু নো। বাট এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, which will be good to know, and if you encounter in any organization, that's fantastic, you get to know that better. So আমরা সাধারণত যেটা হয় যে, যে আমরা কনফিডেন্সিয়ালিটি যখন বলতেছি, আমরা যখন সিকিউরিটি বলতেছি, ইনফরমেশন সিকিউরিটির অবজেক্টিভ 3টা আলোচনা করেছিলাম অনেক আগে। একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি কি? Any individual should get access to information that on a need to have basis. অর্থাৎ তার যে ইনফরমেশনটার অ্যাক্সেস, তার যে ইনফরমেশনটা তার জবটাকে ফুলফিল করার জন্য প্রয়োজন, তার শুধু সেই ইনফরমেশনটুকু অ্যাক্সেস থাকা উচিত। আরেকভাবে বললে, শুধুমাত্র তারই অ্যাক্সেস থাকা উচিত কোন একটা পার্টিকুলার ইনফরমেশন, যার জবটা পারফর্ম করার জন্য ওই ইনফরমেশনটা লাগবেই। তার মানে একজন ইন্ডিভিজুয়ালের কতটুকু অ্যাক্সেস থাকবে, যতটুকু তার জবটা পারফর্ম করার জন্য লাগবে। কোন ইন্ডিভিজুয়ালের যে কোনো একটা পার্টিকুলার অ্যাক্সেস লাগবে, একই উত্তর, যার ওই পার্টিকুলার ইনফরমেশনটা দরকার তার জবটা পারফর্ম করার জন্য। তার মানে এটাকে বলে নিড টু হ্যাভ বেসিস। আমাদের দেখবেন অর্গানাইজেশনে বা ইয়েতে অনেক সময়, আমি যে অর্গানাইজেশন এখন আছি, ওখানে আমাকে গতকালকে আইটি থেকে হঠাৎ করে বলছিল যে, স্যার আপনাকে আমরা অল অ্যাক্সেস দিয়ে দেবো, অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেবো। ওর হিসেবে ব্যাপারটা ছোট, আমরা অ্যাডমিন অ্যাক্সেস দেবো একটা পার্টিকুলার সিস্টেমের, অ্যাডমিন অ্যাক্সেস দেবো। ওয়াই? আমি কি কোনোদিন গিয়ে এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট করব? আমি কি কোনোদিন এই সিস্টেমে গিয়ে ডু আই নিড টু সি চেঞ্জ এনিওয়ানস পাসওয়ার্ড? Am I that person? I'm not that person. I might be senior. I might be a senior person. I might be responsible for a lot of things, but that doesn't mean that I will end up engaging my time in changing someone's password, in solving someone's problem. এই ধরনের সিস্টেম প্রবলেম, আমার অ্যাডমিন হওয়ার কোনো প্রয়োজন নেই। I should be a simple user, যার যেই ধরনের রিপোর্ট প্রয়োজন, যেটুকু ইনফরমেশন প্রয়োজন, ঠিক ততটুকুই আমাকে অ্যাক্সেস দিবে, whoever I am. That's the key of confidentiality objective ফুলফিল করার জন্য। এছাড়াও আরো অনেক এরিয়া আছে যেগুলো আমরা আগে আলোচনা করছি, বাট দ্যাট ইজ দ্য কি। এখন এইটা করতে পারার জন্য, এইটা অ্যাচিভ করতে পারার জন্য, একটা ইনফরমেশন সিস্টেম, the first thing we need is identity management. I am I, this is me, and you are you. Identity management, যেটা আমরা করি কিভাবে নর্মালি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে করি, সবচেয়ে কমন যেটা দেখি। So identity management is a process, is a management process, যেটার মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েশন, ইউজার নেম পাসওয়ার্ড রেভোকেশন, অর্থাৎ রেভোক করা। একজন এমপ্লয়ি চলে গেল, তার ইউজার নেম পাসওয়ার্ড আমি রেখে দিলাম, সে কম্পিটিশনে গিয়ে জয়েন করলো, স্টিল হ্যাজ অ্যাক্সেস টু মাই সিস্টেম, সমানে দেখতে পারে আমি কি ট্রানজাকশন করছি, কোন কাস্টমার সাথে কোন ডিল করতেছি। তাহলে হলো, দ্যাটস অলসো পার্ট অফ আইডেন্টিটি ম্যানেজমেন্ট, যে আমি তাকে অথেন্টিকেট করব কিভাবে, তার ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবো কিভাবে, তাকে আইডেন্টি চেক করবো কিভাবে, তাকে রিভোক করবো কিভাবে, স্টপ করবো কিভাবে। দ্যাটস
authentication management under identity management. That is authentication. তো সেটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হতে পারে, সেটা ওটিপি দিয়ে হতে পারে, বিভিন্ন ভাবে অথেন্টিকেশন হতে পারে। সেটা হতে পারে ইভেন কোন কম্পিউটার দিয়ে অ্যাক্সেসটা অ্যালাউড, সেই কম্পিউটারের একটা পার্টিকুলার আইডেন্টিটি, নট দ্য ইউজার। There are a lot of systems, there are a lot of situations where you will see a particular computer ডিভাইসের অ্যাক্সেস আছে, নট পার্সনের। তো ওই ডিভাইসে যে পার্সন ইউজ করবে সেই পার্সন অ্যাক্সেস করতে পারবে পার্টিকুলার ইনফরমেশন। So that is also authentication. How do you authenticate? Then passwords, we know this is the most common thing. This is the thing we are স্যার basically এখানে আরেকটা পরিচিত। বিষয়, যেমন হচ্ছে আমরা যদি একটা আইডি খুলি, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়, এখন আমি তো যে কোনো ডিভাইস দিয়ে সেখানে অ্যাক্সেস নিতে পারি, লাইক Right? ফেসবুক, জিমেইল। এখন তারা তো আমাকে একটা আইডি দিয়েছে, আমি 100 জনকে দিয়ে এটা ইউজ করাচ্ছি, সেই ক্ষেত্রে স্যার? সেক্ষেত্রে it is compromised, which is a violation of the policy. And who is in problem? আপনি খুব করে আপনার জিমেইলের ইমেল অ্যাড্রেস আপনার পুরো ক্লাসের সবাইকে দিয়ে দিলেন। কোনো একজন দুষ্ট বুদ্ধি করে, কথার কথা, গভর্নমেন্টের একজন হাই অফিসিয়ালকে কিংবা প্রাইম মিনিস্টারকে একটা থ্রেটনিং মেইল পাঠিয়ে দিল আপনার ইমেল অ্যাড্রেস থেকে। দেন এনএসআই এসে বা র্যাব এসে কার কলারটা ধরবে, কার ঘাটটা ধরবে? আপনার বন্ধু। সেই ক্ষেত্রে আমাকে ধরবে। সেক্ষেত্রে আপনাকে ধরবে, তাই না? সো হু ইজ অ্যাকাউন্টেবল টু এনশিওর যে আমার পাসওয়ার্ডটা 150 জনের কাছে লাগে? যার পাসওয়ার্ড, সে অ্যাকাউন্টেবল solely. So it's part of a policy, it's part of a management process. Okay, so no company, no system can protect, and now no system can protect বলে ভুল হবে, lot of systems can protect, but no system সাধারণত commonly এইটার মনোযোগী হয় না যে একজন ইউজার তার নিজের ইউজার নেম পাসওয়ার্ড বিনা কারণে বা ইচ্ছা মতো বিভিন্ন জনকে ছড়ায় বেড়াবে, কারণ ওখানে সিকিউরিটি রিস্ক ইনভলভ তার জন্যই, বিকজ হি অর শি ইজ দ্য সোলো রেসপন্সিবল অ্যাকাউন্টেবল পারসন ফর দ্যাট। ওকে, সো দ্যাটস নট আ জেনারেল প্র্যাকটিস, বাট এইটা কোনো সিস্টেম এটাকে যদি এরকম হয় যে সে আপনি নেটফ্লিক্স, কথা নেটফ্লিক্স ইজ এ মুভি প্ল্যাটফর্ম। Netflix you register a user, they will mention যে আপনি কয়টা ডিভাইস দেখবেন, আপনি কত টাকা দিচ্ছেন তার উপর আপনি কয়টা ডিভাইসে চালাতে পারবেন। টেলিভিশনে চালাবেন, ল্যাপটপে চালাবেন, মোবাইলে চালাবো, আমি 3টে ডিভাইস। মেবি আমার ওয়াইফ তার মোবাইলে চালাবে, আই ওয়াচ ইট, বাট স্টিল আমি কথা উদাহরণ হিসেবে বলতেছি। তো এরকম যদি হয়, আমার বাচ্চারা ছেলে মেয়ে আছে, বড় হয়ে গেছে, ইফ দে যদি তারাও চাই দেখতে, তাহলে মেবি আই উইল এন্ড আপ হ্যাভিং 6 ডিভাইসেস। 6 ডিভাইসের জন্য আমার পেমেন্ট বেশি হবে। 7th ডিভাইস যদি এখন আমি আমার কাজিনকে পাসওয়ার্ড শেয়ার করে দিছি এবং একই সঙ্গে আমরা সবাই দেখতেছি, 7th ডিভাইস লগ ইন করতে গেলে হি উইল নট বি অ্যালাউড, মাই কাজিন উইল নট বি অ্যালাউড। সো দ্যাটস এ ডিভাইস প্রোটেকশন। সো ইট ডিপেন্ডস অন দ্য হোয়াট কাইন্ড অফ সার্ভিস ইট ইজ, তার উপরে ডিপেন্ড করবে যে ডিভাইস সংখ্যা, ডিভাইসের আইডেন্টিটি, এগুলি করা হবে। আবার অনেক ক্ষেত্রে কি হবে, যেমন অনেক রিসার্চ অর্গানাইজেশন বা যেখানে ডেটা খুব সেন্সিটিভ, ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড ইজ নট এনাফ। ওইখানে they will also ensure that you are logging in from a particular device. আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অন্য কেউ অন্য ডিভাইস থেকে লগ ইন করতে পারবে না। অনেক সময় উই স্পেসিফাই লোকেশন, আমার যদি বাসার লোকেশনে যে বাসার আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, অফিসের আমার লোকেশনটা দেওয়া আছে, এই দুটো লোকেশন ছাড়া আমি সিস্টেমে কখনো ঢুকতে পারবো না, হতে পারে। ইট ক্যান বি রেস্ট্রিক্টেড অ্যাজ ওয়েল। সো ইট ভ্যারিজ, হ্যাঁ, সিচুয়েশন টু সিচুয়েশন, নিডের উপরে বেস করে ভ্যারি করবে। সো অথেন্টিকেশন ইজ অ্যাবাউট ম্যানেজিং অল দিস সিনারিওস, that how your access will be managed, how your access will be controlled and regulated. Okay, that is authentication. এখানে password is one of the tools. Password is one of the tools. The password দিয়ে করা হবে। আপনি যদি then comes to tokens, দেখবেন অনেক ওয়েবসাইটে আপনি হ্যাঁ, তুমি বল খেলছো? আচ্ছা, বল। সরি, হ্যাঁ, ছোট ছেলে ও মাঝে মাঝে চলে আসে। সো এনিওয়েজ, যেটা বলছিলাম যে টোকেন হচ্ছে গিয়ে এখন একটু কম দেখা যায়, বাট খুব কমনলি এখন একটা জিনিস দেখা যায়, যেমন এইচএসবিসি ব্যাংক আগে ইউজ করতো। এইচএসবিসি ব্যাংক এখন হচ্ছে কমার্শিয়াল অপারেশন করে, শুধু কমার্শিয়াল ব্যাংকিং করে, তো পার্সোনাল ব্যাংকিং কম করে, খুব সিলেক্টিভ ইউজারের সাথে। তো আমার যখন এইচএসবিসি ব্যাংকে আমি ব্যাংকিং করতাম, তখন দে প্রোভাইডেড মি উইথ আ
হার্ডওয়্যার ডঙ্গল, একটা ছোট্ট কালো রঙের এরকম ওভাল শেপের একটা পার্টিকুলার ডিভাইস, যেটার মধ্যে কন্টিনিউয়াসলি আমি চাপ দিলে অন করলে একটা র্যান্ডম নাম্বার উঠছে। আমি অনলাইন ব্যাংকিং করতে গেলে আমার ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে সেটা তো দিচ্ছি, তারপর ওখানে থার্ড একটা ঘর আছে যেখানে ওই নাম্বারটা পুট করতে হবে, টোকেন নাম্বার। এই টোকেনের যে র্যান্ডম যে লজিকে এই ডিভাইসের মধ্যে নাম্বারটা উঠছে, এইচএসবিসি সার্ভারও ওই একই লজিককে এই র্যান্ডম নাম্বারটা জেনারেট হচ্ছে। সো দে নো এক্স্যাক্টলি আমার ডিভাইসে কোন নাম্বারটা এই মোমেন্টে উঠছে। হ্যাঁ, so ওইটা দিয়ে তারা অথেন্টিকেট করছে আমাকে। জাস্ট গিভ মি আ সেকেন্ড। সরি, সো আই ওয়াজ সেইং যে ওই স্যার ডিভাইসে যে এখানে নাম্বারটা উঠছে, জি আর একটু যদি ক্লিয়ার করতেন। আমি এইচএসবিসি ব্যাংকে গিয়েছিলাম, এটা অনেক হসপিটালও এটা ইউজ করে। রাইট, আহ, তারা হচ্ছে আমাকে ভিতরে অ্যাক্সেস দেওয়ার আগে আমার কন্টাক্ট নাম্বারটা নেয়। এটা দিয়ে হচ্ছে তারা একটা টেক্সট করার পর সাথে সাথে আমার একটা টোকেন নাম্বার জেনারেট হয়, সেটা ওখানে চলে যায়। আপনি কি এটা বুঝাচ্ছেন ওকে। স্যার? সেটাকে বলা হচ্ছে ওটিপি। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওটিপি। সেটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি। ও হ্যাঁ, ইয়েস স্যার। ওইটা আমরা এই যে 2FA লেখা আছে না, ওই 2FA এর আন্ডারে পড়বে, ওটাকে বলা হচ্ছে ওটিপি। আমি যদি আপনাদেরকে এই অথেন্টিকেশন এটা দেখাই, এখন যেটা মডার্ন অথেন্টিকেটর, যেটা ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট, এই দেখেন আমার ফোনটাতে, জানি না ক্লিয়ার হচ্ছে কিনা। হ্যাঁ, ফোনটাতে দেখেন। আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ড এটা অফ করে দিই, ব্লারটা। স্যার আমাদের কোম্পানিতে রুবলন নামে একটা সিস্টেম আছে, এটা কি সেই সিস্টেম? কি সিস্টেম নাম? রুবলন। রূপ রুবলন। আচ্ছা, কি করে জিনিসটা, সিস্টেমটা কি করে? মোবাইলে একটা সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যারে ইয়াতে ল্যাপটপে যখন ওপেন একটা করি কোড তখন আসতে থাকে। কোড বা ওয়ান্ডারফুল, পুশ দ্যাট ইজ দ্য টোকেন। ওইটা আপনি যেটা টোকেন, যেটা আমি এইমাত্র আপনাকে দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে। আমার এই মোবাইলটাতে দেখেন নানান রকমের অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, আমার বিভিন্ন রকমের অ্যাকাউন্ট আছে আমার অনলাইনে, যেহেতু আমি একটু টেক সেভি, তো আমার বিভিন্ন ধরনের ফাংশন আছে, বিভিন্ন কোম্পানি আছে, তো আমার বিভিন্ন কোম্পানি অ্যাকাউন্ট আছে, বিভিন্ন জিনিস আছে। যে প্রত্যেকটার জন্য দেখেন একটা টাইমার, দেখেন একটা নাম্বার আছে, নাম্বারের পাশে একটা টাইমার উঠতেছে, তাই না? এবং টাইমারটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং টাইমারটা যখনই শেষ হয়ে যাবে আপনারা খেয়াল করেন, হ্যাঁ, একটু জাস্ট নজর রাখেন, এখনই দেখেন একটা লাল হয়ে যাবে নাম্বারগুলো, কিছু নাম্বার, এবং চেঞ্জ হয়ে গেছে নাম্বারগুলো। রাইট, সব করে নাম্বার চেঞ্জ স্যার হয়ে গেল। দুইটার ইয়ে হচ্ছে দুই দুই রকমের। এটা আমিও পেয়েছি ব্যাংকে যখন অ্যাক্সেস নিতে যাই, ব্যাংক যখন আমাকে আমার অ্যাকাউন্টে ঢোকার জন্য অ্যাক্সেস দেয়, তখন হচ্ছে একটা টোকেন নাম্বার দেয়, 8 ডিজিটের, 10 ডিজিটের, এটসেট্রা। ওইটা হচ্ছে আপনি যেটা বোঝাচ্ছেন টোকেন। টোকেন বাট টোকেন আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন দুইটা অথেন্টিকেশন। নেচার তো অনেকটা দেখতে সেম দেখা যাচ্ছে, মানে ওকে, যেভাবে জেনারেট হয়। আপনি অ্যাবসলিউটলি রাইট। Two-factor authentication includes token and OTP and many other things. But token is part of two-factor authentication. তার মানে সব টোকেনই একটা two-factor authentication, কিন্তু সব two-factor authentication টোকেন না। এটা বোঝা গেছে? বোঝা গেছে স্যার, বাট কাইন্ডলি একটু যদি ইলাবোরেটলি ডিফার গুলো একটু ক্লিয়ার করে দিতেন, কেন এটাকে ওকে, টোকেন বলা হয়, two-factor authentication আলোচনা 2FA করলে কেন? বুঝে যাবে। টোকেনটা হচ্ছে গিয়ে ইজ আ কাইন্ড অফ আ থার্ড এন্টিটি ফর অথেন্টিকেশন, যেটা এমন না যে আপনার সাথে ব্যাংকের বা আপনার সাথে ওই প্রোভাইডারের কোনো কমিউনিকেশন হচ্ছে। ওটিপিতে কি হচ্ছে, সে ওই সময় আপনাকে একটা মেসেজ পাঠাচ্ছে, তাই না? ওই সময় আপনি একটা মেসেজ পাঠাচ্ছে, যার ফলে আপনি ওই কোডটা দিয়ে আপনি অথেন্টিকেশন করতে পারছেন ইউজার নেম পাসওয়ার্ডের সাথে। বাট বা অনেক সময় কি হয়, গুগল বা কি করে, আপনি যদি লগ ইন করতে চান একটা নতুন ডিভাইস থেকে, আপনার যে ডিভাইসটা অলরেডি লগ ইন করা আছে ওখানে একটা মেসেজ পাঠায়, প্রম্পট পাঠায়, নোটিফিকেশন পাঠানোর পরে আপনি ওখানে যদি অ্যালাউ করেন, তাহলে আপনার নতুন ডিভাইসে লগ ইন করতে পারবে। দ্যাটস অলসো আ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো ওই জায়গায় আমি কোনো নাম্বার হয়তো পাচ্ছি না, আমি কোনো নাম্বার পাচ্ছি না। যখনই আমি নাম্বার পাচ্ছি, কোন একটা ডিভাইস যেটা জেনারেট করছে, কোন একটা সফটওয়্যার বা ডিভাইস যেটা জেনারেট করছে কোন একটা লজিকের উপরে বেস করে,
তখন ওটাকে আমরা বলছি একটা টোকেন। টোকেনটা ইন্ডিপেন্ডেন্টলি আমার কাছে আছে, ইটস নট কানেক্টেড উইথ দ্য, ক্লিয়ার স্যার। তখন হচ্ছে এটা টোকেন। আর যখনই কমিউনিকেশন হচ্ছে, নাম্বার ছাড়াও আরো অনেকভাবে অথেন্টিকেট হচ্ছে, তখন আমরা এটাকে বলছি সেকেন্ড ফ্যাক্টর অফ অথেন্টিকেশন। অর্থাৎ প্রাইমারি ফ্যাক্টর ছিল ইউজার নেম পাসওয়ার্ড, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে কি এই জিনিসটা। ইট কুড বি আ টোকেন, ইট কুড বি আ ওটিপি, ইট কুড বি আ মেসেজ, ইট কুড বি আ প্রম্পট, ইট কুড বি রেকর্ডেড নাম্বার আমার কাছে, এটা কোনো কিছু, এটা আরেকটা পাসওয়ার্ড। তো তখন আমরা বলছি এটাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশন। 15 মিনিটস, 15 মিনিট। সো তখন আমরা এটাকে বলছি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন বিভিন্ন টাইপ আছে। হতে পারে একটা প্রম্পট, হতে পারে হচ্ছে গিয়ে আমার অন্য ডিভাইসে একটা নোটিফিকেশন আসছে যেটাকে আমার ক্লিক করতে হবে, হতে পারে আমার ইমেইলে একটা লিংক পাঠিয়ে দেওয়া আছে, সেই লিংকটাকে ক্লিক করে, অনেক সময় বলা হয় না অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য আপনি এই লিংকে ক্লিক করেন। লগ ইনের জন্য হতে পারে, আপনি লগ ইন করতেছেন, যেমন আমি একটা সার্ভিস ইউজ করি, ডিজিটাল ওশন বলে একটা ক্লাউড সার্ভিস ইউজ করি, হ্যাঁ, ফর সার্টেন রিসোর্সেস। ওইখানে যখন আমি লগ ইন করি তখন সে কি করে, আমার ইমেইলে, আমার রেজিস্টার্ড ইমেইলে সেন্ড অ্যান ইমেল উইথ এ লিংক, যেখানে ক্লিক করলে আমার এই লগ ইনটা হবে। That's a two-factor authentication, but that's not a token. Okay? তো two-factor authentication বিভিন্ন রকম হতে পারে। দেন হচ্ছে কি স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড এগেইন ইজ এ two-factor authentication. স্মার্ট কার্ড হতে পারে two-factor authentication, যে আমি কোন একটা জিনিসে লগ ইন করছি, আমাকে ওই কার্ডটাও স্ক্যান করাইতে হবে। আবার স্মার্ট কার্ড কুড বি জাস্ট, আমাদের যে ক্রেডিট কার্ড বলি, আমরা ডেবিট কার্ড বলি, দিস আর অল স্মার্ট কার্ডস। এই স্মার্ট কার্ড গুলো আর ফর্ম অফ আইডেন্টিটি ম্যানেজমেন্ট। আমি যখন কার্ড কয়েক রকমের হয়, কার্ডের মধ্যে যেমন বেসিক যে কার্ডটা আমরা খুব ইয়েতে দেখি সেটা হচ্ছে আইআর কার্ড বলে, ইনফ্রারেড এন্টিনা থাকে, সরি রেডিও ম্যাগনেটিক এন্টিনা থাকে, সেটা হচ্ছে কি রেডিও ম্যাগনেটিক কার্ড বলে, যেটা রেগুলেটর নামটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট যেটা রেগুলার আমরা আইডি কার্ড, যে অফিস আদালতে যে আইডি কার্ড ইউজ করি, যেটা আমরা পাঞ্চ করতে পারি, তাই না, একটা অ্যাক্সেস কন্ট্রোলের সামনে যখন কার্ডটা ধরি তখন টুট করে আওয়াজ হয় এবং বলে যে আপনার নামটা দেখায়, বা না দেখালেও বলে যে আপনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, দরজা খুলে যায়। এই যে কার্ডটা, এই কার্ডের ভিতরে একটা আরএফআইডি কার্ড, রেডিও ফ্রিকোয়েন্সি আইডি কার্ড। তো আরএফআইডি কার্ড, এটার ভিতরে একটা রেডিও ফ্রিকোয়েন্সি এন্টিনা আছে, যেটার মধ্যে একটা আইডি আপনার বসানো আছে, একটা পার্টিকুলার আইডি নাম্বার বসানো আছে। আপনি যখন মেশিনে ওটা ধরেন তখন আপনাকে আইডেন্টিটি চেক করতে পারে যে আপনি আসছেন। সো দ্যাটস কল্ড আরএফআইডি কার্ড। আবার আরেকটা কার্ড আছে একটু অ্যাডভান্স, সেটা হচ্ছে মাই ফেয়ার কার্ড। দেখবেন এখন যে ক্রেডিট কার্ড গুলো হয়, ডেবিট কার্ড গুলো হয়, ওগুলোতে বলে যে চিপ সহ কার্ড। চিপ মানে ওখানে সিম কার্ডের যেরকম চিপ থাকে, ঠিক সেরকম একটা চিপ থাকে। কি পার্থক্য আরএফআইডি এর সাথে এটার? পার্থক্য হচ্ছে আরএফআইডি শুধু একটা আইডি বেয়ার করতে পারে, আর চিপ যেটাতে থাকে, যেটাকে আমি মাই ফেয়ার কার্ড বলতেছি, এই মাই ফেয়ার কার্ডের মধ্যে ইউ ক্যান পুট মোর ইনফরমেশন, লাইক লাইক সে এমন একটা জিনিস, যে হোটেল গুলোতে আপনি যদি বড় বড় হোটেলে, 5 স্টার হোটেলে যান, বা বড় কোনো বিদেশে কোনো হোটেলে যান, 5 স্টার হোটেলে, আপনি দেখবেন আপনার রুমটা কার্ড কি দিয়ে খোলে, নর্মাল কি দিয়ে না, কার্ড কি দিয়ে খোলে। এবং বড় বড় বিদেশি হোটেলে কার্ড গুলা যখন আপনি চেক ইন করতেছেন হোটেলে, তখন আপনার রুম নাম্বার হচ্ছে গেছে 1022। ওরা করে কি, কার্ডটাকে একটা মেশিনের মধ্যে ঢুকে আপনি যখন চেক ইন করছেন তখন চেক ইনের ইনফরমেশনটা কার্ডের মধ্যে দিয়ে দেয়। এই কার্ডটা তখন 1022-এর চাবি হয়ে গেল। আদারওয়াইজ এই কার্ডটা নর্মালি একটা কার্ড। তো প্রত্যেক রুমের জন্য আলাদা আলাদা কার্ড খুঁজে বের করা মুশকিল। তাই আপনি যখন 1022-এ চেক ইন করতেছেন তখন আপনার জন্য একটা কার্ডকে 1022 বানায় দেওয়া হলো। 1022 নম্বর রুমের চাবিটা এটা হয়ে গেল, আপনি এই কার্ডটা দিলে ওই রুমটা খুলবে। এটা করার জন্য ওই কার্ডে একটা ফিক্সড আইডি যদি থাকতো তাহলে এটা সম্ভব হতো না। তাহলে আমাকে কার্ড ঝুলায় রাখতে হতো, এটা 1021 নাম্বার, এটা 1022, এটা 1023, তাই না? এই ক্ষেত্রে কি হলো, ওইখানে যে চিপটা ছিল ওই চিপটার মধ্যে প্রোগ্রাম করে দেওয়া হলো যে তোমার নাম্বার এখন থেকে 1022। তো যতক্ষণ ওই প্রোগ্রাম মুছে ফেলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই কার্ডটা 1022 নাম্বার রুমের চাবি। দ্যাটস অ্যানাদার ফর্ম অফ স্মার্ট কার্ড। দিস অল আর আইডেন্টিটি ম্যানেজমেন্টের পার্ট। সো আমি হইতে পারে ফিক্সড আইডি, হতে পারে প্রোগ্রামড আইডি, তাই না? হতে পারে এর মধ্যে আরো কিছু সিকিউরিটি অথেন্টিকেশন থাকতে পারে, সে ড্রাইভিং লাইসেন্সের যে নতুন কার্ড গুলো আসছে, আমি রিসেন্টলি রিনিউ করলাম আমার লাইসেন্স। তো রিনিউ করার পর আমি যে নতুন কার্ডটা পেয়েছি, সেই নতুন কার্ডে ওরে বাবা হরেক রকমের অথেন্টিকেশন জিনিস, মানে হচ্ছে কি কোথাও
ব্ল্যাঙ্ক, যেখানে আলো পাস করবে, কোথাও ইয়ে চকচকা ওই কি বলে রিফ্লেকটিভ জিনিসপত্র, কোথাও আমার ছবিটা অন্য জায়গায় দেয়া আছে। বিভিন্ন ওই টাকার মতো, টাকা যেমন বিভিন্ন এটাকে অথেন্টিকেশন করার জন্য বিভিন্ন জিনিস থাকে, ওরকম আছে। তার সাথে আছে মাইক্রো চিপ, যেখানে ইনফরমেশন দেওয়া আছে, তার সাথে আছে আরএফআইডি। সো মাল্টি ডাইমেনশনাল আইডেন্টিফিকেশন ম্যানেজমেন্ট, দ্যাট ইজ অলসো আ স্মার্ট কার্ড। তার পারপাসটার জন্য এরকম করেছে, সেটা কোনো পারপাস আছে হয়তো। So those are all smart card as identity management. Then comes biometric authentication. Biometric authentication, I'm sure you all understand. আমরা fingerprint দেই, that's a biometric authentication. That's how your identity is managed. চোখের রেটিনা স্ক্যান হতে পারে, ভয়েস হতে পারে, ভোকাল কর্ডের ভাইব্রেশন হতে পারে, সেটাও একটা ইউনিক সিগনেচার প্রত্যেক মানুষের জন্য। ওকে, সো ইভেন স্যার ফেসিয়াল এইখানে রিকগনিশন যখন আমরা কার্ড ইউজ করি জি। লাইক পাঞ্চ কার্ড, সেই ক্ষেত্রে বায়োমেট্রিক এবং স্মার্ট কার্ড আমি কোনটাকে নিব? একটার মধ্যেই তো তিনটা জিনিস বা চারটা জিনিস কম্বাইন করে দেওয়া হয়, কার্ড, ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট এটসেট্রা। সেই ক্ষেত্রে আমি এটাকে কি হিসেবে বলবো, স্মার্ট কার্ডের ইউজ বলবো না বায়োমেট্রিক? যখন আপনি আঙ্গুলের ছাপ দিয়ে ঢুকতেছেন তখন ওটা বায়োমেট্রিক, যখন আপনি রাইট। কার্ড দিয়ে পাঞ্চ করে ঢুকতেছেন তখন ওটা স্মার্ট কার্ড। যদি আপনার ফেস ডিটেকশন করলে দরজা খুলে যায়, বায়োমেট্রিক। একটা কোম্পানিতে বা একটা এন্টিটিতে বা একটা অথেন্টিকেশন সিস্টেমে মাল্টিপল থাকতে পারে, বাট আপনি তো ইউজ করবেন একটা, তাই না? যখন যেটা ইউজ রাইট। করছেন কখনো তখন সেটা কখনো কখনো আমি তিনটা ইউজ করি, আমার যখন যেটা হতে পারে ইজি মনে হয় সেটা করি। দ্যাট মিনস হচ্ছে এক্স্যাক্টলি, বাট তারা তিনটা আপনার বা চারটা রিসোর্সকে একসাথে করে অ্যাকুমুলেট করে একটা ইউজ করছে। অ্যাবসলিউটলি হতে পারে। আবার হতে পারে কম্বিনেশন লাগবে। মুভিতে দেখছেন না, বিভিন্ন হলিউড মুভিতে, যে খুব সিকিউরড একটা রিসার্চ সেন্টারে ঢুকতেছে, প্রথমে কার্ড দিচ্ছে, তারপরে দিচ্ছে পাসওয়ার্ড, কার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হচ্ছে, তারপরে দিতে হচ্ছে গিয়ে এরকম চোখের রেটিনা স্ক্যান, চোখ লাগাচ্ছে, চোখের রেটিনা স্ক্যান করছে, তখন কি দরজা খুলতেছে। দ্যাটস এ কম্বিনেশন, ক্যান বি। বাট যখন চোখের রেটিনা স্ক্যান করছে, যখন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, বায়োমেট্রিক। যখন পাসওয়ার্ড দিচ্ছে তখন পাসওয়ার্ড, যখন কার্ড স্ক্যান করছে তখন কার্ড। চারটা হয়তো করছে একসাথে, হতে পারে। ওকে, স্যার থ্যাংক ইউ স্যার। সো দিস আর আইডেন্টিটি ম্যানেজমেন্টের কিছু কম্পোনেন্টস। ওকে, এখন আমরা কিছু টেক টুলস আরো কিছু আলোচনা করবো, যেগুলো নেটওয়ার্কের এবং বিভিন্ন যে বিভিন্ন ম্যালিশিয়াস সফটওয়্যার, ভাইরাস, এগুলোকে প্রোটেক্ট করার জন্য, হ্যাকিং প্রোটেক্ট করার জন্য ইউজ করে। ওকে, বিফোর উই গেট ইনটু দ্যাট, একটা ব্রেক নেই আমরা। শিওর স্যার। Okay, let's take a 15 minutes break. Let's reconvene at 8:35. Okay, 8:20 বাজে। 8:35। 8:35 আমরা reconvene করবো। ঠিক আছে, 8:20 ওকে, বাজে, 8:35 আমরা ইনশাল্লাহ আবার শুরু করবো। থ্যাংক ইউ স্যার। Okay, thank you so much. See you again. Okay, let's resume the discussion. আচ্ছা, তো আমরা আলোচনা করছিলাম হচ্ছে, এখন আলোচনা করবো যে বিভিন্ন টুল সিকিউরিটি এনশিওর করার জন্য বিভিন্ন ধরনের টুল গুলো কি কি। টুল গুলোর মধ্যে যেমন টেক টুলস ফর জাস্ট টেক টুলস ফর প্রোটেক্টিং ইনফরমেশন সিস্টেম রিসোর্সেস। হ্যাঁ, সেটার জন্য কি কি ধরনের টেক টুল সাধারণত আমরা ইউজ করি। এগেইন, দিস ইজ নট অ্যান এক্সহস্টিভ লিস্ট, মানে এর বাইরেও আসলে আরো অনেক রকমের টেক টুল আছে, সিকিউরিটি টুল আছে, যেগুলো আমরা ইউজ করি। বাট এই জিনিসগুলো হচ্ছে খুব কমন, সাধারণত আমরা অর্গানাইজেশন গুলোতে, মোস্ট অফ দ্য অর্গানাইজেশন, একটু বড় সাইজের অর্গানাইজেশনে খুব কমনলি পাই এই ধরনের টুল গুলো ইউজ করা হয়। এর প্রথমটা হচ্ছে ফায়ারওয়াল সিস্টেম।
ফায়ারওয়াল কি জিনিস? ফায়ারওয়াল হচ্ছে, আমি শিওর আপনারা অনেকেই চেনেন বা অনেকে জানেন what is ফায়ারওয়াল। ফায়ারওয়াল হচ্ছে গিয়ে এমন একটা প্রোটেকশন লেয়ার, যেটা হচ্ছে প্রোটেকশন লেয়ার। এই প্রোটেকশন লেয়ারটা কোন একটা নেটওয়ার্ককে অন্য আরেকটা নেটওয়ার্ক থেকে আলাদা করে বা প্রোটেক্ট করে। নেটওয়ার্ক মানে কি? যে আমার একটা অর্গানাইজেশনের ভিতরের একটা নেটওয়ার্ক আছে, অল দ্য কম্পিউটার, যে সার্ভার, অন্যান্য যে সিস্টেম গুলো আছে এই অর্গানাইজেশনের ভিতরে, দ্যাট ইজ আ নেটওয়ার্ক। Again, internet is another network, is a huge network, which is a public network, right? Internet is another network. আমার নেটওয়ার্ককে আমার নেটওয়ার্ক এবং ইন্টারনেটের মাঝখানে, দুই নেটওয়ার্কের মাঝখানে we need a protection, কারণ ইন্টারনেট is a public network. We don't have control যে ওখানে কে কি ধরনের কাজ করছে, কে কি ধরনের ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করছে বা সফটওয়্যার ইউজ করছে, we don't have any clue. তো ইন্টারনেট থেকে আমার যে রিসোর্স গুলো আছে সেটাকে আইসোলেট করার জন্য উই নিড আ প্রোটেকশন বিটুইন দিস টু নেটওয়ার্ক। এখন প্রোটেকশন করতে হলে এই দুইটা নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক কাজ করে কি করে, আমাদের ধরেন কোম্পানি নেটওয়ার্ক ইন্টারনেটে যে যায়, আপনারা দেখবেন আমরা রাউটার বলে একটা শব্দ অনেকেই শুনেছি। রাউটারের কাজ হচ্ছে স্যার তার মানে স্যার ইন্টারনেট আর ইন্টারনেট এই দুইটার মধ্যে একটা দেওয়াল থাকে নাকি? রাইট, এইটাই হচ্ছে ফায়ারওয়াল, রাইট? যেখানে বুঝতে হবে যে ইন্টারনেট এবং ইন্ট্রানেট, যেটা বলছেন ইন্টারনেট, যদিও ইন্টারনেটটা আমরা মোর ইউজ করি একটু অন্য কনসেপ্টে, যখন আমরা ইউজ করি যে কোন কোন অ্যাপ্লিকেশন গুলো ইন্টারনাল ইউজারের জন্য অবজেক্টিভ, শুধুমাত্র তাদের জন্য অ্যাক্সেসেবল, সেই ক্ষেত্রে ইন্টারনেট ওয়ার্ডটা ইউজ করি। ইন্টারনেট ক্যান বি এক্সটেন্ডেড ফ্রম ঢাকা টু চিটাগাং অ্যাজ ওয়েল, স্টিল ইট উইল বি ইন্টারনেট। ইন্টারনেট ক্যান বি বাংলাদেশের ঢাকায় বসে একটা অফিস আছে, ইউকে তে হেড অফিস আছে, দুইটার মধ্যে ইন্টারনেট থাকতে পারে, but that will travel through internet. So when we say network, it's a logical definition. When we say network, it's not exactly limited to definition of internet and intranet. হ্যাঁ, ইন্টারনেট এবং ইন্টারনেটের ডেফিনেশনটা হচ্ছে গিয়ে ফ্রম আমি কোন রিসোর্সটা অ্যাক্সেস করতে পারবো, কার জন্য অ্যালাউড, ওই কনসেপ্ট থেকে উই কল ইট ইন্টারনেট। But from a network point of view, physical network point of view, that's a different definition. There is a different definition. নেটওয়ার্ক বলতে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি আমরা অনেক সময়। ল্যান, আপনারা শুনে সার্টিফিকেট লেভেলে পড়ার কথা, ল্যান, ম্যান, ওয়ান, ওরকম ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমার যে আইসিএবি এর ক্যাম্পাসের ভিতরে যে নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক। নাও এইটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে গেলে দেয়ার উইল বি ওয়ান গেটওয়ে। নট এভরি কম্পিউটার ডাইরেক্টলি কানেক্টস টু ইন্টারনেট, ইট গোজ থ্রু আ রাউটার, একটা গেটওয়ে, যে গেটওয়ে থ্রু দিয়ে সে ইন্টারনেটে কানেক্ট করে। তার মানে ইন্টারনেট এবং এই ল্যান্ডটার মাঝখানে যোগসূত্র একটা, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, যেটাকে আমরা বলছি নেটওয়ার্ক গেটওয়ে। এই ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে কি গেটওয়েতে গিয়ে বসানো। আদারওয়াইজ কি করতে হতো, সব নেটওয়ার্কের ইউজার যদি ইন্টারনেটে যায় আর ইন্টারনেট যদি একটা পয়েন্ট থেকে যদি আর না আসতো, তাহলে আমাদের দেয়াল তৈরি করতে হতো সব ইউজারকে ঘিরে, which is not possible. It's a logical way of managing things. So our local area network goes out to the internet or connects to another network to a gateway, যেটার মধ্যে একটা রাউটার থাকে, একটা গেটওয়ে। ওই জায়গাটাতে we put a wall, we put a firewall. When we say wall, it's not a physical wall. It's not truly যে আগুন লাগাই দেয়া একটা কোনো একটা জিনিস। It's again a device or a software that acts as a protective layer, logical protective layer, physical না, logical protective layer, যে সার্টেন টাইপের ইন্টারাকশন, সার্টেন টাইপের কন্টেন্ট একদিক থেকে আরেক দিকে পাস করতে দেয় না। ইটস এ ফিল্টার। ওকে, সো দ্যাট ইজ কল্ড ফায়ারওয়াল সিস্টেম। তো আমরা যদি ফায়ারওয়াল সিস্টেমটা দেখি, ফায়ারওয়াল সিস্টেমটা বিভিন্ন পারপাসে আমরা বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের ফায়ারওয়াল ইউজ করতে পারি। যেমন এই জায়গায় এই ডায়াগ্রামটাতে আমরা দেখতেছি যে ইন্টারনেটটা আমার ভিতরের যে নেটওয়ার্ক, এই যে এখানে কর্পোরেট নেটওয়ার্ক, এই যে দেখেন ল্যান্স, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই ল্যানের সাথে ইন্টারনেটটা কানেক্ট করছে কিভাবে, এই যে কর্পোরেট সিস্টেম, ওয়েব সার্ভার, আউট অফ আওয়ার, এইখানে হয়তো কোনো একটা জায়গায় একটা রাউটার আছে, একটা ডিভাইস আছে এই কর্পোরেট সিস্টেমের বাইরে, যেইখানে থেকে এটা আউটওয়ার্ড নেটওয়ার্কে গিয়ে কানেক্ট হচ্ছে। আমার ইয়েটা বোধহয় দেখা যাচ্ছে না, মাউস পয়েন্টার। আমি বলছিলাম
এখানে দুইটা লেয়ারের ফায়ারওয়াল দেখেন, একটা হচ্ছে কি বলছে আউটার ফায়ারওয়াল, একটা বলছে ইনার ফায়ারওয়াল। এটি একটু একটু রিলেটিভলি, আমি যে ডেফিনেশন বলছি তার থেকে একটু রিলেটিভলি কমপ্লেক্স এনভায়রনমেন্ট। সেটা হচ্ছে কি এই জায়গায় দেখা যাচ্ছে নর্মালি আমি এরকম হয়, এখন আপনি ধরে নেন এই ইনার ফায়ারওয়ালটা নাই, জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ বেটার আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনি ধরে নেন এই যে ওয়েব সার্ভার, ইনার ফায়ারওয়ালটা নাই, কর্পোরেট সিস্টেম এবং এই ল্যান্ড সব কয়টা হচ্ছে কি ইনসাইড সিস্টেম। ধরে নেন যে কোনো একটা অর্গানাইজেশন, দিস ইজ এ হোল বাঞ্চ অফ সিস্টেম, দিস আর অল ইন্টারনাল নেটওয়ার্ক। এইটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট আর ইন্টারনাল নেটওয়ার্কের মাঝখানে উই হ্যাভ আ ডিভাইস অর সফটওয়্যার ওয়ার্কিং, যে প্রোটেক্ট করতেছে আমার ইন্টারনাল নেটওয়ার্কে। দেন দিস ডিভাইস অর সফটওয়্যার ইজ কল্ড ফায়ারওয়াল। এখন এই ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একটা ফায়ারওয়াল আছে ওয়েব সার্ভারের সাথে। ওয়েব সার্ভার কি জিনিস? এই অর্গানাইজেশনটার যে ওয়েবসাইট অথবা কিছু অ্যাপ্লিকেশন, ধরে নেন এটা ঢাকা স্যার শিক্ষা বোর্ড। এখানে আউটার ফায়ারওয়াল যেটা, এটা কি কোম্পানি ইউজ করে নাকি ইন্টারনেট কোম্পানির আন্ডারে থাকে? এটা ইউজ কোম্পানি করে কারা? প্রোটেক্ট করার দায়িত্ব, প্রোটেক্ট করতেছে হচ্ছে কোম্পানি নিজেকে, কোম্পানি এটা ইউজ করতেছে। ইন্টারনেটের ভিতরে, ইন্টারনেট কি ইজ এ লিভিং নেটওয়ার্ক, ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। তো ওর ভিতরে যারাই নেটওয়ার্কে আছে তারা তাদের যার যার নিজের ফায়ারওয়ালটা ব্যবহার করতেছে। তো ইন্টারনেটের ভিতরে ঢুকলো উইল ফাইন্ড থাউজেন্ডস এন্ড থাউজেন্ড মিলিয়নস অফ ফায়ারওয়ালস, বিভিন্ন পারপাসে বিভিন্ন জন ইউজ করছে উইদিন দ্য ইন্টারনেট। বাট যখন আমি আমার অর্গানাইজেশনের কথা চিন্তা করবো তখন এই ফায়ারওয়ালটাও আমার অর্গানাইজেশনের ফায়ারওয়াল। ওকে, তো আমি Yes, যেটা sir. বলছিলাম যে এই যে ওয়েব সার্ভারটা হচ্ছে কি, হয়তো আমি ধরে নেন ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের আমার কি হচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের, আমি ইয়ে থেকে অন করছি পরে, হ্যাঁ, আগে। আচ্ছা, ঢাকা শিক্ষা বোর্ডের আমার ওয়েবসাইট আছে, এছাড়া একটা কি আছে রেজাল্ট পোর্টাল আছে, পরীক্ষার শিডিউল পাবলিশ হচ্ছে ওয়েবসাইটে। রেজাল্টটা দেখার জন্য একটা আলাদা পোর্টাল আছে যেখানে আপনি রোল নাম্বার, অ্যাডমিট কার্ড নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে পারবেন যখন আপনার এসএসসি বা এইচএসসি রেজাল্ট বেরোলো। তো এখন এই পোর্টালে তো বাইরের লোকের, পাবলিকের অ্যাক্সেস থাকা লাগবে, তাই না? পোর্টালে পাবলিক, ধরে নেন এই ওয়েব সার্ভারটা হচ্ছে কি সেই পোর্টাল সার্ভারটা, ওয়েব সার্ভারটা হচ্ছে সেই ওয়েবসাইট এবং পোর্টাল সার্ভারটা যেখানে ইন্টারনেট থেকে যত পরীক্ষার্থী আছে সেই পরীক্ষার্থী রেজাল্টের দিন রেজাল্ট এখানে গিয়ে দেখে। এখন এই সার্ভারটাকে তো প্রোটেক্ট করার একটা প্রয়োজন আছে ফ্রম ইন্টারনেট থ্রেটস, যে কারণে উই আর হ্যাভিং অ্যান আউটার ফায়ারওয়াল। নাও এই সার্ভারটা সে বাইরের মুখী, বহির্মুখী, সে হচ্ছে বাইরের দিকে মুখ।